হেই আমার ফাজিল ভাইয়া এবং আপুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি মনের ক্যানভাস চ্যানেল থেকে তাপস। আমাদের মনের ক্যানভাস চ্যানেলে কিছু ভয়েস আর্টিস্ট নেওয়া হবে। আপনারা কেউ যদি ভয়েস করতে চান বা ভয়েস করতে ইচ্ছুক তাহলে অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে আমাদের মনের ক্যানভাস চ্যানেলে অফিসিয়াল গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে জয়েন হতে পারেন। আর হ্যাঁ, আজকের গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। চলুন এবার গল্প ফেরা যাক। পাওয়ার, শক্তি, টাকা। দেশ চলে পাওয়ার দিয়ে। টাকা 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 এই শব্দ আজকের বিশ্বে খুবই প্রচলিত একটা শব্দ। যার কাছে টাকা আছে তার কাছে সম্মান আর পাওয়ার দুটোই আছে। গরিবের হক পেরে অনেকেই কোটিপতি। পৃথিবী আর পৃথিবীর মানুষ আজ টাকার গোলাম। টাকা ছাড়া কিছুই বোঝে না। টাকার জন্য আপন মানুষ গভীর বন্ধুত্বর মাঝে মারামারি, সম্পর্কে বিচ্ছেদ হতে সময়ও লাগে না। টাকা ইনকাম করার জন্য অনেকেই অসৎ পথে পা বাড়ায়। ড্রাগস ডিল, ইয়াবা, হিরোইন আরও নাম না জানা মাদক দ্রব্যের ব্যবসা করে থাকে। এদের মাঝে অনেক বড় বড় পর্যায়ের লোক যারা মুখোশের আড়ালে এইগুলো করে থাকে। বড় একটা হলরুমে বসে আছে বড় বড় দেশের বড় বড় সব মাফিয়া কিং, যাদের আন্ডারে আছে শত শত মাফিয়া কোর। কোনো একটা কারণে সবাই এখানে হাজির হয়েছে, কারোর জন্য অপেক্ষা করছে, কিন্তু তার আসার কোনো নাম নেই। কয়েকজন বিরক্ত মুখ নিয়ে বসে আছে, তবুও তাদের কিছু বলার নেই, কারণ তারা যার জন্য অপেক্ষা করছে সে ইচ্ছে করলে তাদের মতো হাজার হাজার মাফিয়া তুড়ি মেরেই শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে। কিছু সময় পর একজন নেভি ব্লু কালারের লং হুডি পরিহিত অবস্থায় মুখে মাস্ক পরে এক যুবক প্রবেশ করল। চোখ দুটো নীল। তার পিছনে প্রবেশ করলো লাল কালারের লং হুডি সাথে লাল মাস্ক। দুইজনের মুখেই ফিনিক্স মাস্ক। প্রথমেই যে প্রবেশ করলো তাকে দেখে সবাই দাঁড়িয়ে মাথা নিচু করে সম্মান দিল। বসে পড়ুন সবাই। আর কে কথা শুনে সবাই বসে পড়ল। এম কে ভিআইপি চেয়ারে বসলো, তার পাশে বসলো আর কে। এখানে যা বলা হবে ইংরেজিতে, কিন্তু পাঠক পাঠিকাদের জন্য বাংলায় বলছে। আমাদের হঠাৎ কেন এই সমাবেশে ডাকা হয়েছে বস? ড্রাগন গ্যাং লিডার বলল। আমি কোনো কারণ ছাড়া ডাকি না, নিশ্চয়ই জানেন। জানি বস, বলুন কি হয়েছে। আপনাদের জানাতে এসেছি আমি আর এই রকস্টার সিটির বাদশা হয়ে থাকতে চাইছি না। এই কথা শুনে সবাই নিজেদের মধ্যে শোরগোল শুরু করে দিল, নিজেদের মাঝে কথা বলতে লাগলো। সাইলেন্ট, চুপ করুন সবাই। এম কে সবাইকে চুপ করিয়ে দিল। আমি অনেক দিন হলো আপনাদের লিড করছি, আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিক আছে। এখন আমি লম্বা ছুটি যেতে চাচ্ছি। বাদশা, আপনি যদি ছুটতে যান তাহলে রকস্টার সিটি আবার এলোমেলো হয়ে যাবে। কিছু হবে না, আমার বদলে আমার বন্ধু আর কে সব কিছু লিড করবে। তাকে সবাই তো মানবে না। সেটা আমি দেখে নেব। তাছাড়া আমি ছুটিতে যাচ্ছি, একেবারে চলে যাচ্ছি না। এম কের কথা শুনে সবাই আবার কথা বলতে লাগলো। এম কে সবার দিকে নজর দিতে লাগলো। কারো কারো মুখে হাসি লেগে আছে, যেটা দেখে এম কে নিজেই মুচকি হাসলো, যেটা মাস্কের আড়ালেই রয়ে গেল। এই হাসির মানে যে কারো বোঝার ক্ষমতা নেই। আপনাদের কথা শেষ হয়েছে কি? আমি এত কথা শুনতে চাইছি না। কিন্তু তুই আমাকে কেন লেট করতে দিবি? এটা তুই ছাড়া আর ভালো কেউ পারবে না। চুপ কর, বাকি কথা পরে হবে। আপনাদের কি মতামত? এম কের কথা শুনে অনেকে সায় দিল, আবার অনেকেই অনেক কথা বলতে লাগলো। এটা দেখে এম কে রেগে দাঁড়িয়ে গেল। রকস্টার সিটির বাদশা কিলার এম কে, আমি যা বলবো সেটাই হবে। আর একটা কথা শুনতে চাই না। যার সমস্যা সে হাত তুলে দাঁড়ান। এম কে রাগান্বিত কথা শুনে সবাই চুপ হয়ে গেল, আর কোনো কথা বলল না। সবাই জানে এম কে রাগলে নিজেদের ক্ষমতা হারাতে হতে পারে। সবাই আজ থেকে আর্কের কথা মেনে চলবে। তার আদেশ মানে আমার আদেশ। ওকে বস। আরও অনেক কথা বলে এম কে ও আর কে সেখানে থেকে চলে গেল। আর বাকি মাফিয়ারা নিজেদের মধ্যেই কথা বলতে লাগলো, আর কেউ কেউ কোলাকুলি করতে লাগলো। এম কে হেলিকপ্টার গিয়ে রুমের মাঝের দৃশ্য দেখে হাসলো। তুই হঠাৎ এই সিদ্ধান্ত নিলি কেন? তুই তো জানিস
বাসাদা কিলার কখনো অকারণে সিদ্ধান্ত নেয় না। তাই বলে এটা তোর অনুপস্থিতিতে তো অনেক কিছুই হয়ে যেতে পারে। ঘটতে দে, যা হবে আমি দেখে নেব, তুই চিন্তা করিস না। ওকে, তোর যেটা ভালো মনে হয়। আর হ্যাঁ, আমি ফোন করা না পর্যন্ত তুই আমার সাথেই যোগাযোগ করবি না। আবার কোথায় গুম হতে চাস? এবার খুব একটা প্রিয় জায়গায় যাব। যেখানে যাস না কেন সাবধানে। কে আমার ক্ষতি করবে? তোর অনেক শত্রু আছে, তাদের কাছে খবর যেতে সময় লাগবে না। কয়েকজন ছাড়া আমাকে কেউ চেনে না। আশা করি তারা আমার সাথে গদ্দারি করবে না, আর করলেও কিলার তার নিজের কাজ করবে। দুইজনের মাঝে অনেক কথা হলো। এক সময় বড় বিল্ডিংয়ের উপর হেলিকপ্টার ল্যান্ড করলো। দুইজন নেমে নিজেদের গন্তব্যে চলে গেল। দুবাইয়ের বড় মাফিয়া কিং ড্রাগন, তার সাথে কয়েকজন অন্য অন্য দেশের মাফিয়া গোল টেবিলে বসে আছে। কি জন্য আমাদের এখানে ডাকা হয়েছে? সবাই তো শুনলেন, বাদশা নিজেকে ছুটি দিয়েছে। তো কি হয়েছে? তার কাজ তো আর থেমে থাকবে না। সেটা না, রকস্টার সিটির বাইরে গেলে তার শক্তি একটু হলেও কমবে। এই সুযোগে তাকে আমরা যদি, বুঝতেই পারছেন আমি কি বলছি। সবই বুঝলাম, আমরা কিন্তু তাকে তো আমরা চিনি না। চিনতে সময় লাগবে না, চেনার ব্যবস্থা আমি করব। তাকে আমাদের শক্তি আর টাকা দুটোর বাড়াতে হবে। সেটাও বাদশার জন্য বন্ধ হয়ে আছে, কোনো ডিল করতে পারছি না। আজ থেকে শুরু করো। খোঁজ নিয়ে জানতে পারছি এমকে সত্যি কোথাও চলে গেছে। আচ্ছা ঠিক আছে। আর আমেরিকার বর্তমান প্রিন্স যে, তাকে মারতে পারলে আমাদের টাকার পরিমাণ বেড়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ভেবে দেখবো। ওই দেখো, এটা প্রিন্সের ছবি, অনেক কষ্টে জোগাড় করেছি। আমাদের সাথে কি আমেরিকার জোকার কিং এর বাদশার চরম শত্রুতাকে যোগ করা হয় তাহলে খুব ভালো হবে। ভালো চিন্তা, খুব তাড়াতাড়ি আমি তার সাথে দেখা করব আর আমাদের প্ল্যান সম্পর্কে জানাবো। কয়েক দেশের মাফিয়া যারা সবসময় খারাপ কাজ করে খুব মনোযোগ দিয়ে পিক দেখে নিল আর নিজেদের মাঝে ডিল করে নিল। আর বাকি কিছু সিক্রেট কথা বলল, যেটা লেখকেরও অজানাই রয়ে গেল। বাংলাদেশের সবচেয়ে বড় মাফিয়া কিং এনকে, যার কথায় পুরো দেশ চলে, এমন কোনো খারাপ কাজ নেই যেটা সে করেনি। মেয়ে পাচার করা তার খারাপ কাজের মধ্যে অন্যতম। আজ পর্যন্ত তাকে কেউ দেখেনি। ভালো মানুষের আড়ালে খারাপ কাজ তার দ্বারাই সম্ভব। আজও রাতের অন্ধকারে 200 মেয়ে মালয়েশিয়া থেকে পাচার করলো। সামনের সপ্তাহে আরও মেয়ে লাগবে, যত তাড়াতাড়ি সম্ভব জোগাড় করে ফেল। চিন্তা করবেন না বস, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বাংলাদেশে আমাদের কাজ ঠেকানোর মতো কারো সাধ্য নেই। প্রশাসনের সবাই আমাদের পকেটে। বাপের ক্ষমতা নেই এই এনকের রাস্তায় আসবে। যে আসবে তাকে মেরে বালি চাপা দিয়ে দিব। জি বস। শীতের সকাল শিউলি ফুলের ঘ্রাণ লেখকের মনকে বিমোহিত করে। শীতের দিনে সকালে চায়ের কাপে চুমুক দিয়ে পরিবেশ উপভোগ করা এক দারুণ অনুভূতি। জানালার পাশে দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখছে একটি মেয়ে। তার হাত থেকে গরম কফি ধোয়া উঠছে, মাঝে মাঝে সুন্দর ঠোঁট দুটো কফির ছোঁয়া লাগছে। সে এক অপরূপ দৃশ্য। জেসিমা, নাস্তা রেডি, তাড়াতাড়ি খেতে আসো। আসছি মা, কফি শেষ করে। আব্বু উঠেছে? হ্যাঁ, তাড়াতাড়ি আয়, তোর আব্বু তোর জন্য অপেক্ষা করছে। একসাথে খেয়ে নে, তোর আব্বু আসলে অফিস যাবে। আসছি মা। পুরো নাম জেসিকা নূর, জেসি বলে সবাই ডাকে। বাবা জাহাঙ্গীর আলম বাংলাদেশের রাষ্ট্রপতি, মা জাবেদা খাতুন, সে একজন গৃহিণী। জেসি কফির কাপটা টেবিলের উপর রেখে বাইরের ডাইনিং টেবিলে চলে আসলো। গুড মর্নিং মম ড্যাড। গুড মর্নিং মাই প্রিন্সেস। তাড়াতাড়ি বসে পড়ো, গরম গরম পরোটা সেই স্বাদ। ড্যাড। তিনজনে নাস্তা করতে বসলো। কাজের খালা পাশে দাঁড়িয়ে আছে, কোনো কিছু লাগলে তিনি এনে দেয়। ড্যাড, আমি আর বডিগার্ড নিয়ে ভার্সিটিতে যাব না। মামুনি, তুমি তো জানো তোমার বাবার শত্রুর অভাব নেই। তোমার একলা ভার্সিটিতে বাইরে যাওয়ার রিস্ক। মম, আমাকে কেউ চিনবে না, আমি সেই ব্যবস্থাই করে যাব। প্লিজ ড্যাড, মমকে বোঝাও। আচ্ছা, আমার জেসিমা যখন যেতে চাইছে কয়েকদিন যাক। থ্যাংক ইউ ড্যাড। আচ্ছা, তোমরা খেয়ে নিও, আমার শেষ জরুরি কাজে ভবনে যেতে হবে। একথা বলে জাহাঙ্গীর আলম তাড়াতাড়ি খাবার টেবিল ছেড়ে চলে গেল। আর জেসি মন বেজার করেই রইল, কারণ তার বাবা প্রতিদিন এইভাবেই খাওয়ার মাঝে উঠে যায়।
ঘুম ঘুম চোখে হাই তুলতে তুলতে মাহিমের ঘুম ভাঙল। পাশে তাকিয়ে দেখলো মারুফ এখনো ঘুমিয়ে আছে। আহ কি শান্তির ঘুম, দাঁড়া তোর ঘুম পাড়াচ্ছি। এই কথা বলে মাহিম মারুফের মাঝের উপরে কিক মারল। সাথে সাথেই মারুফ খাট থেকে নিচে পড়ে গেল। ওরে মারে, আমার কোমর গেল। কোন শালারে? তোর শালা না, আমি তোর দোলা ভাই। হুর, কত স্বাদের ঘুম পারতেছিলাম আর তুই ঘুম ভাঙ্গাইয়া দিলি। কত সকাল হয়েছে দেখেছিস, খিদে লাগছে। মাহিম উঠে হাত মুখ ধুয়ে নিল। মারুফও সেটাই করল। মাহিম আর মারুফের দেখা হয়েছে কিছুদিন আগে। দেখা অপ্রত্যাশিতভাবেই হয়েছিল রাতের অন্ধকারে। ঘটনা হলো, টিউশনি করে মারুফ বাসায় ফিরছিল। তখন কিছু ছিনতাইকারী মারুফকে ধরে। এমন সময় মাহিম তাকে সাহায্য করে। তারপর এইভাবে কথা বলতে বলতেই তাদের পরিচয় হয়ে যায়। আর মাহিম যেহেতু ঢাকা শহরে নতুন, থাকার জায়গা নেই, তাই মারুফ তাকে সঙ্গে করে নিয়ে আসছে। চল দোকানে গিয়ে চা আর পাউরুটি খাই, তারপর তোকে আবার আমার রেস্টুরেন্টে নিয়ে যেতে হবে। রেস্টুরেন্টে কেন? আরে ভাই, আমি যাই ইনকাম করি এটা দিয়ে আমার চলে না। তোকে কিভাবে টানবো বল? তাই আমি যেখানে কাজ করি তোর কথা সেখানে বলেছি। ও আচ্ছা, ঠিক আছে। আর ওইখানের থেকে সময় করে ভার্সিটির ক্লাস করবি। ওকে ব্রো। মাহিম আর মারুফ দুইজন মিলে বাড়ির পাশের একটা চায়ের দোকানে থেকে চা আর বিস্কুট খেলো। গরিবের এটাই সকালের খাবার। মা, আমি ভার্সিটিতে যাচ্ছি। ঠিক আছে। এটা বলে জাবেদা নিজের মেয়ের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। তুই হঠাৎ বোরখা পরলি যে? বোরখা পরলে কেউ আমাকে চিনবে না, আর বিপদেরও ভয় নেই। ও আচ্ছা, ভার্সিটিতে যে সাবধানে থাকিস আর তোর ভাইকে খোঁজার চেষ্টা করিস। ছেলেটা যে কবে রাগ কমিয়ে বাসায় আসবে। জেসি বাসা থেকে বেরিয়ে গেল। সাথে গার্ড আসতে চেয়েছিল, কিন্তু মানা করে দেয়। স্যার, এর কথাই আপনাকে বলেছিলাম। মারুফ রেস্টুরেন্টের ম্যানেজারকে বলল, কাজ ঠিক মতো করতে পারবে তো? জি ইনশাআল্লাহ, ভালো করে কাজ করার চেষ্টা করব। মারুফ, তোমার বন্ধুকে সব কাজ বুঝিয়ে দিও। আর বেতন কেমন কি সেটা জানে তো? জি স্যার। গুড। একটুখানি ভুল হলে কিন্তু সেটা নিয়ে চিন্তা করবেন না। ম্যানেজার সেখানে থেকে চলে গেল। বন্ধু, তোর ম্যানেজার তো খুব খিটখিটে মনে হচ্ছে। সেটা আর বলতে। আচ্ছা। আমেরিকার জোগাড় কিং আর দুবাইয়ের ড্রাগন কিং মুখোমুখি বসে আছে। দুইজন দুই দেশের মাফিয়া কিং। শুধু মাফিয়া কিং নয়, টপ মাফিয়া কিং। তো হঠাৎ দুবাইয়ের মাফিয়া কিং আমেরিকায় আমার কাছে আসলাম একটু দরকারে। কি দরকার বলে ফেলুন। আপনি তো জানেন পাতার জন্য আমাদের বিজনেস হচ্ছে না বললেই চলে। সেটা আবার নতুন কি? আজ 2 বছর ধরে এমন হচ্ছে। আমরা একটা প্ল্যান করছি, আপনি থাকলে হয়তো সেটা এগিয়ে নেওয়া ভালো হবে। বলো কি প্ল্যান? তারপর দুবাইয়ের মাফিয়া সাগর সব প্ল্যান বলল। সেটা শুনে জোগাড় কিং সাব্বির মুখে হাসি ফুটে উঠল। কী হতে চলেছে ভবিষ্যতে বলা মুশকিল, কারণ এক একজন এক এক নীল নকশা তৈরি করেছে। দুই বন্ধু রেস্টুরেন্ট থেকে কাজ শেষ করে বাসায় ফিরছে। আজ তাদের ফুল ডিউটি ছিল। মারুফ রাতের জন্য বাজার করে নিল। আচ্ছা মাহিম, তুই আগে কোথায় থাকতিস? আমি থাকতাম। হ্যাঁ, থাকতিস কোথায়? যশোর ছোট একটা গ্রামে, পরিবারের কেউ নেই। তোরে তো আগেই বলেছি। আরে মন খারাপ করিস না, আমি আছি তো। তোর পরিবারের কে কে আছে? আছে মা, বাবা আর ছোট বোন। বাসায় চলে আসছি। তুই রান্না করতে পারিস তো? পারি টুকটাক। ঠিক আছে, তুই তরকারি কোট, আমি তত সময় গোসল করে আসি। ঠিক আছে। রাতের অন্ধকারে ফাঁকা রাস্তায় বসে আছে কয়েকটি ছেলে। মদপান করে নেশা করে আছে আর মাতলামি করছে। সেই রাস্তা দিয়ে টিউশনি করিয়ে বাসায় ফিরছিল জান্নাত নামের একটা মেয়ে। কিন্তু ফাঁকা জায়গা আসতে তার চোখে নেশাগ্রস্ত ছেলেগুলো দেখা মিলল। জান্নাত কিছুটা ভয় পেয়ে গেল। তবুও এক পাশ দিয়ে চলে যেতে চাইল, কিন্তু ছেলেগুলো তার পথ আটকে ধরল। কি গো সুন্দরী, এত রাতে কই থেকে ফেরা হচ্ছে? টিউশনি করিয়ে ফিরছিলাম ভাইয়া। কত কষ্ট তোমার, কিন্তু তুমি চাইলে এই সুন্দর চেহারা দিয়ে ঘন্টায় অনেক অনেক টাকা ইনকাম করতে পারো। সি ভাইয়া, আমি অমন মেয়ে না। রাস্তা ছাড়ুন, বাসায় যাব।
সেটা তো হচ্ছে না। আমরা থাকতে আমাদের বোনকে এত কষ্ট করতে দিতে পারি বলো? একদম। চলো একটু মস্তি করি। জান্নাতের হাত ধরে ছেলেগুলো টানাটানি করতে লাগলো। তখন সেখানে একটা ছেলে আসলো, যাকে দেখে বাকি ছেলেগুলো থেমে গেল। জান্নাত ভাবলো হয়তো সে বেঁচে গেছে, কিন্তু না। কি রে, এত টানাটানি করছিস কেন? মালটারে তাড়াতাড়ি গাড়িতে তোল, বস অনেক রেগে আসছে। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমার মা আমার জন্য বাড়িতে অপেক্ষা করতেছে। ওলে শোনা, তোমাকে একেবারে পাচার করে ছাড়তে হবে, সোজা কোরিয়াতে। এটা শুনে জান্নাত হাউমাউ করে কান্না করলো। ছেলেটি বিরক্ত হয়ে জান্নাতকে সরিয়ে ড্রাগস পুশ করলো। কিছু সময়ের মাঝেই জান্নাত ঢলে পড়ল। তারপর জান্নাতকে নিয়ে চলে গেল। তার ভাগ্যে এখন কি আছে সেটা অজানা। ভার্সিটিতে প্রথম দিন এসেই যে জার্কের শিকার হতে হবে সেটা জেসি জানতো না। নর্মাল পোশাকে আসছে, এই জন্যই তাকে জার্কের শিকার হতে হচ্ছে। আজ যদি ভিআইপি ভাবে গাড়ি নিয়ে আসতো তাহলে এরকম বিপদে পড়তে হতো না তাকে। জেসি ভার্সিটিতে আসা মাত্রই এক মেয়ের সাথেই ধাক্কা খায়। মেয়েটি ছিল ভার্সিটির সভাপতি শেখ আতাউর রহমানের মেয়ে। রূপে সবার টপ আর অহংকারী মেজাজের। মানুষ বলতে কাউকে মনেই করে না, ছোট হোক আর বড় হোক তাকে যার করবেই। জেসি রিকশায় ভাড়া মিটিয়ে দিয়ে কেবল ভার্সিটির গেট পেরিয়েছে আর অমনি মেধার সাথে ধাক্কা খায়। মেধা সেখানেই পড়ে যায়। কোন হারামি আমাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়? সরি, আমি খেয়াল করি নাই আপু। এটা বলে জেসি হাত বাড়িয়ে দিল, কিন্তু মেধা হাত না ধরে নিজেই উঠে পোশাক ঝেড়ে নিল। সরি আপু, আমি খেয়াল করিনি। রাখ তোর সরি। এটা বলে জেসির গালে থাপ্পড় বসিয়ে দিল। ছোট লোক কোথাকার, দেখে শুনে চলতে পারিস না? চোখ কি কপালে তুলে হাঁটিস? আসলে আপু। রাখ তোর আপু, তোর জন্য আমার এত টাকা দামের পোশাক নষ্ট হলো, কিনে কি তোর বাপ দিবে? আপু সরি বলছি তো, তাও বাপ তুলছেন কেন? যতই হোক রাষ্ট্রপতির মেয়ে, একটু তো তেজ থাকবেই জেসির। কিন্তু জেসি নিজেকে সংযত রাখছে, কারণ পরিচয় বের হলে তার সাধারণভাবে চলা হবে না। দুঃখিত আপু, আমি আসি, ক্লাস আছে আমার। তোকে দেখে নিব, সামনে যা। জেসি কিছু বুঝলো না, তাই নিজের মতো করে হাঁটা ধরল। এদিকে মেধা তার বন্ধুদের ফোন করলো। হ্যাঁ মেধা, বল। সামনে লাল বোরকা পরে ওই মেয়েটা যাচ্ছে, তাকে ধর। ঠিক আছে। মেধা ফোন রেখে একটু দরকারের জন্য বাইরে আসলো। জেসি সরল মনে এগিয়ে যেতে লাগলো, কিন্তু কয়েকটি ছেলে আর মেয়ে তাকে ডাক দিল। এই লাল বোরখা, এদিকে আয়। জেসি চারপাশে তাকিয়ে দেখলো তাকে ডাকছে কি। জেসি হাত দিয়ে নিজেকে ইশারা করলো। হ্যাঁ তোকে ডাকছি। জেসি সেই ছেলে মেয়ের কাছে গেল। জি ভাইয়া, আপুরা বলেন। দেখে তো মনে হচ্ছে নতুন, বড়দের সালাম দিতে হয়, জানো না? আসসালামু আলাইকুম। এখন সালাম দিয়ে কি হবে? ভুল যখন করেছো শাস্তি তো পেতেই হবে। নীলা নামের মেয়েকে বলল। জি, পরের বার থেকে আর হবে না। সেটা বললে হবে না সুন্দরী। নাফিস বলল। কি করতে হবে আপু? আজ প্রথম, তাই মাফ করে দিন। কিরে, মুরগিটাকে ধরেছিস? মেধা এসে বলল। জেসি পাশে তাকিয়ে দেখলো একটু আগে ধাক্কা লাগছে সেই মেয়েটি তার সামনে এসে দাঁড়ালো। ধরছি। আচ্ছা বল তো কি শাস্তি দেওয়া যায়? তোর মুরগি তুই বল। ও আমাকে ধাক্কা দিয়েছে, তাহলে তো কঠিন শাস্তি পেতে হবে। জেসি ভয় পেতে লাগলো। আগে অনেক গল্পে পড়েছে যে ভার্সিটির প্রথম দিনে জার্ক দেয়, তার সাথে এমন কিছু হতে যাচ্ছে ভালো করেই বুঝতে পারছে। ভার্সিটির এখন যে প্রথম ছেলে গেটে প্রবেশ করবে তাকে তুই চুমু খাবি। প্লিজ আপু, এটা বাদ দিন। বেশি বললে কিন্তু কিস করতে হবে। না না আপু, আজকের মতো ছেড়ে দিন। মেধা, তার থেকে মুরগিটাকে আমাকে কিস করতে বলো। তোর রুচি এত খারাপ জানতাম না, ছোট লোককে কিস খেতে চাস? আরে মেধা, ছোট লোকদের ব্যবহার করতে হয়। এরই মাঝে একটা কম দামি পোশাক পরে খ্যাত বলা চলে গুটি গুটি পায়ে ভার্সিটির মধ্যে প্রবেশ করলো। মেধা, ওই দেখো একটা মোরগ আসছে। হাই রে, ওই ছেলেটাকে গিয়ে চুমু খাবি, তারপর কোনো কথা ছাড়াই সেখান থেকে চলে যাবি। মেধার কথা শুনে জেসির খুব রাগ হতে লাগলো।
জেসি গেটের দিকে তাকিয়ে দেখলো সাধারণ পোশাক পরে একটি ছেলে প্রবেশ করছে। আপু, আজকের মতো মাফ করে দিন। যাবি না, বেশি শাস্তি দিব। ছেলেটি জেসিদের থেকে একটু দূরে ছিল। তখন জেসি দেখতে পারল কে আসছে। ছেলেটিকে দেখে জেসি কোনো ভাবনা চিন্তা ছাড়াই তড়িৎ গতিতে এগিয়ে গিয়ে বাম গালে চুমু খেয়ে সেখানে থেকে দৌড়। একটু সময়ের মাঝে কী হয়ে গেল কেউ বুঝতেই পারল না। ছেলেটি মানে মাহিম যে ভার্সিটিতে আজ প্রথম দিন আসছে, আর আসতেই এমন কাজ হবে সে ভাবতেও পারেনি। গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আর মেয়েটি চলে যাওয়ার দিকেই তাকিয়ে আছে। মারুফ আর মাহিম একসাথে ভার্সিটিতে আসছে, কিন্তু মারুফ পাশে একটু দোকানে যাবে বলে মাহিমকে আগেই যেতে বলল, আর এসেই এই অবস্থা, মানে সরাসরি কেস। যাক, কেলো ভার্সিটি নাকি অন্য কিছু? তোরের গতিতে এসব কি হয়ে গেল? মেয়েটা কি পাগল নাকি মেন্টাল? কিছু সময় বাদে মারুফ এসে দেখলো মাহিম গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। কিরে, এখনো শখের মতো দাঁড়িয়ে আছিস কেন? এই এমনি তোর জন্য অপেক্ষা করছিলাম। তাই নাকি, না অন্য কিছু? ধুর বাদ দে, তাড়াতাড়ি চল। ওকে। তারপর দুইজন মিলে ভর্তি হওয়ার জন্য ডিপার্টমেন্টের হেডের কাছে আসলো। মাহিম, তুই ভেতরে যা, আমি বাইরে দাঁড়িয়ে আছি। আচ্ছা ঠিক আছে, এখানে থাকবি কিন্তু। ওকে। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। মাহিম স্যারের অনুমতি নিয়ে রুমে প্রবেশ করলো। তারপর স্যারকে সালাম দিয়ে কাগজগুলো স্যারের টেবিলে রাখলো। স্যার, আমার ভর্তির কাগজ। দেখছি। স্যার তারপর সব কাগজ দেখতে লাগলো। তো হঠাৎ ভালো বিশ্ববিদ্যালয় থেকে এখানে আসার কারণ? স্যার, আমি নিজের সম্পর্কে কিছু বলতে চাচ্ছি না। বাহ, তোমার জন্য যে সুপারিশ করেছে তার কথা মতো মিলে যাচ্ছে। যাই হোক, তোমাকে ভর্তি করিয়ে নিলাম, কোনো সমস্যা হলে বলবে। অবশ্যই স্যার। মাহিম খুব সহজেই ভর্তি হয়ে গেল, কারণ না হয় অজানাই রয়ে গেল। মাহিম স্যারের কেবিন থেকে বেরিয়ে এসে দেখলো মারুফ খুব নজর দিয়ে কিছু দেখছে, তাই হালকা করে ধাক্কা দিল। কি রে, কি দেখছিস? কিছু না, তোর ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, তাহলে ক্লাসে চল। মাহিমের মতো মারুফও কথাটি ঘুরিয়ে নিল। মাহিম মারুফের সাথে ক্লাসরুমে প্রবেশ করার সাথে সাথেই সবাই হাসাহাসি শুরু করে দিল। মাহিম এটা দেখে অবাক, কিন্তু মারুফ একদম স্বাভাবিক আছে। কি রে, এটা সবাই হাসছে কেন? কেন হাসছে সেটা একটু পর বুঝতে পারবি। মাহিম আর মারুফ শেষের বেঞ্চে বসে পড়ল। এর মাঝেই অনেকে অনেক কথা বলল। দেখ দেখ, এক ছোট লোকের সাথে আরেক ছোট লোক আসছে। আরে বুঝিস না, ছোট লোকের সাথেই বন্ধুত্ব করে। এর মাঝে একজন মারুফকে জিজ্ঞেসই করে ফেলল, কিসের ওয়েটার? এটা কি তোর কোনো ওয়েটার বন্ধু যাকে তুই ধরে আনছিস? মাহিম কথাটা শুনে সেদিকে তাকালো। সুন্দর একটা মেয়ে, দেখতে অনেক স্মার্ট, কিন্তু অনেক অহংকারী। মেয়েটির কথা শুনে আরেকজন বলল, একদমই ঠিক বলেছিস মেধা, আমার তাই মনে হচ্ছে। দুইজনের কথা শুনে সবাই জোরে জোরে হেসে দিল। মাহিম এত সময় বুঝলো কেন তারা ক্লাসে আসলে সবাই হাসাহাসি করছিল। মাহিমের মুখ প্যাঁচার হয়ে গেল। মন খারাপ করিস না, এদের কথা কানে নিবি না, সব অভ্যাস হয়ে যাবে। হাসি ঠাট্টার মাঝে ক্লাসে স্যার প্রবেশ করলো। তা দেখে সবাই চুপ হয়ে গেল। কিছু বাকি, এখন বলেন, একে মরার সুপারি করে দেবো? হা, আমার কাছে সবচেয়ে ইন্টেলিজেন্ট কন্ট্রাক্ট কিলার আছে, যাকে সবাই এক নামে চেনে, রাফু। ক্লাসে স্যার প্রবেশ করার সাথে সাথেই সবাই চুপ হয়ে গেল। সবার মাঝেই নীরবতা। আজ তোমাদের এইখানে একজন নতুন ভর্তি হয়েছে, কে সে? দাঁড়াও। স্যারের কথা শুনে মাহিম উঠে দাঁড়ালো। স্যার, আমি। মাহিমের দিকে স্যার কেমন করে যেন তাকালো। তুমি এই শেষ বর্ষে কিভাবে ভর্তি হলে বুঝলাম না, আর ভর্তি যখন হয়েছো ভালো করে পড়াশোনা করবে। তোমার নাম কি? স্যার, আমার নাম মাহিম, আর বাসা এই ভার্সিটি থেকে একটু দূরে। ঠিক আছে, বসো। স্যার ক্লাসের ফাঁকে সবাইকে একটা প্রশ্ন করলো। আচ্ছা বলো তো, মানুষ কখন সব থেকে অসহায় হয়ে যায়? স্যারের কথা শুনে অনেকেই অনেক রকম কথা বলতে লাগলো।
নিজেদের মাঝে। নিজেদের মাঝে গুনগুন না করে আমাকে বলো। একজন দাঁড়িয়ে বলল, স্যার, মানুষ যখন গরিব হয়ে জন্ম নেয়। না। আরেকজন বলল, স্যার, মানুষ যখন নিজের পছন্দের জিনিস অন্যজনের হাতে দেখে। কিছুটা হয়েছে, বসো। মেধা, তুমি দাঁড়াও। কি পারবে তো? জি স্যার। বলো। স্যার, মানুষ তখনই অসহায় হয় যখন তার কাছে কোনো টাকা পয়সা থাকে না, শূন্য পকেটে ঘোরে। গুড। আর কেউ বলবে? মেধাটা কাছাকাছি হয়েছে। সবার পিছনে থেকে মাহিম হাত তুলল। হ্যাঁ মাহিম, বলো। স্যার, টাকার থেকে মানুষ বড় অসহায় হলেও দুর্বলতা। দুর্বলতা সম্পর্কে একজন জানতে পারলে তাকে হেনস্থ করতে সময় লাগে না। এর সামনে কোনো অসহায় তত্ত্ব বিদ্যমান। মাহিমের কথা শুনে স্যার ব্যতীত কেউ বুঝল না। অনেক সুন্দর বলছো, বসো। মাহিম স্যারের কথা শুনে বসে পড়ল। বাহ, তুই তো দারুণ বললি। সব ক্লাস শেষ করে মারুফ আর মাহিম ক্লাস থেকে বেরোতে ছিল, তখনই মেধা তাদের সামনে আসলো। নতুন এসে বেশি উড়িস না, তাহলে ডানা ছেটে দিব। আমার সাথে লাগতে আসিস না। যথারীতি থ্রেড দিয়ে মেধা সামনে হেঁটে চলে গেল। মাহিম কিছুই বুঝল না। এটা কি হলো মারুফ? কোনটা? এই যে আমি তার পথে আসছি মানে। আরে তুই ওর থেকে পড়া ভালো বলেছিস, প্রায় ক্লাসে তার সহ্য হচ্ছে না। ও আচ্ছা। মাথায় ঘাসাম না, চল। দুজনে ভার্সিটি থেকে বেরিয়ে গেল। রাতের অন্ধকারে সমুদ্র বন্দরে ঘটে চলেছে অনৈতিক কারবার। ঠেকানোর মতো কেউ নেই। তাছাড়া কাজগুলো হয় রাতের অন্ধকারে। অনেকগুলো লোক ট্রাক থেকে মেয়ে নামিয়ে জাহাজে তুলছে। সব মেয়েগুলো যুবতী, অল্প বয়সের। দলের লিডার নিলয় সবাইকে তাড়াতাড়ি করতে বলছে। এই চালানটি যেতে পারলেই সে আরও কোটিপতি হয়ে যাবে। তাড়াতাড়ি কাজ সার। আর একটা মেয়ের কম ছিল, সেটার কি হলো? বস, সোহান ভাই গেছে তো। গিয়ে কি মরে গেছে যে এখনো আসলো না? তাড়াতাড়ি ফোন করে দেখ কত দূর। ঠিক আছে বস। লোকটি ফোন বের করে কল করতে যাবে, তখনই সেখানে সোহানের গাড়ি এসে থামল। কি রে, একটা আনতে এত সময় লাগে? আর বলেন না বস, আর হারামিগুলোর জন্য লেট হলো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি ওইটাকে তোল। ওকে। সোহান জান্নাতকে গাড়ি থেকে নামিয়ে ট্রাকে তুলে দিল। জান্নাত নামের মেয়েটি ড্রাগসে নেশে বুঝতেই পারল না তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। কিছু সময় পর জাহাজগুলো ছেড়ে দিল। নিলয় নিজের কাজ হাসিল করে সেখানে থেকে চলে আসলো। পাশে অন্ধকার থেকে একজন ক্যামেরা হাতে করে বেরিয়ে আসলো। নিলয় ওরফে এনকে, তোর বিনাশ খুবই তাড়াতাড়ি। আমার বস বাংলাদেশে চলে এসেছে, এখন শুধু অ্যাকশনের সময়ের অপেক্ষা। লোকটি কথা বলে সেখান থেকে চলে গেল। ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলছে জোকার কিং আর ড্রাগন কিং লিডার। দুজনেই কাউকে মারা নিয়ে কথা বলছে। জোকার কিং, তার খোঁজ পেয়েছি। কিভাবে? খবর সূত্রে জানতে পেরেছি। ও আচ্ছা, তাহলে কাকে দিয়ে মারতে চাও? বেস্ট কন্ট্যাক্ট কিলার আছে আমার খোঁজে, যদি তুমি যাও তাহলে। নাম কি তার? আন্ডারওয়ার্ল্ডে সবাই তাকে এক নামে চেনে। রাফুর কথা বলছো? একদম কারেক্ট, খুব জলদি বুঝে গেলে। আচ্ছা সমস্যা নেই, তাকে দেওয়া যায় কি বলো? টাকার বিষয়ে চিন্তা করতে হবে না। ওকে, কয়েকদিনের মাঝে কাজ করা যায়। যাবে। জেসি নিজের রুমে শুয়ে আছে। আজ তাকে দেখে মনে হচ্ছে সে খুব খুশি। বিছানার উপর বসে মুচকি মুচকি হাসছে। কি হলো, আমার মেয়েটা এত হাসে কেন? জাবেদা নিজের মেয়েকে ডাকতে এসে দেখছে জেসি অনেক সময় থেকে হাসছে। জেসি মায়ের কথা শুনে তড়িৎ করে উঠে বসলো। কই মা? আমি তো দেখছি, ভার্সিটি থেকে আসার পরই দেখছি হেসেই যাচ্ছ। কিছু কি হয়েছে? অনেক কিছু হয়েছে মা। কি হয়েছে জানতে পারি কি? মা আর বলো না, আমি তার দেখা পেয়েছি। জেসি এটা বলে নিজের মায়ের গলা জড়িয়ে ধরল। কার দেখা পেলে শুনি? ওই যে মা, সেই ছেলেটা। ওয়াও, তাই নাকি? কোথায়? ভার্সিটিতে। কবে দেখা করাবি শুনি? মানে বাসায় কবে নিয়ে আসবি? আরে মা, আজকে কেবল তার সাথে দেখা হলো, নাম শুনি, তার বিষয়ে খোঁজ খবর নেই। তারপর যদি...
এটুকু বলে জেসি লজ্জা পেল। আরে আমার মেয়ে কি লজ্জা! থাক, আর লজ্জা পেতে হবে না। এখন তার চিন্তা বাদ রেখে খেতে আসো। ঠিক আছে মম। মারুফ আর মাহিম খাওয়া দাওয়া করে রাতে হাঁটতে বের হয়েছে। দুইজন বিভিন্ন ধরনের গল্প করছে। এর মাঝে তাদেরকে চারপাশ থেকে কিছু লোক ঘিরে ধরল। তোদের কাছে যা আছে সব বের করে দে। আমাদের কাছে কিছুই নেই, আমরা ছাত্র, আপনাদের দেওয়ার মতো কিছুই নেই। মাহিম ভীতু হয়ে বলল, হ্যাঁ, আমাদের বোকা ভাবিস না, যা আছে সব বের কর, না হলে এই ছুরি দেখছিস পেট ফুটো করে দেব। দেখ, ভালোই ভালোই বলছি, চলে যা, না হলে তোদের খবর করে ছাড়বো। মারুফ একটু তেজি স্বরে বলল। মাহিম সাথে সাথে মারুফের হাত চেপে ধরল। ভাই যা আছে দিয়ে দে, না হলে এরা আমাদের মেরে দিবে। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। মাহিমের কথা শুনে ডাকাতগুলো হাসতে লাগলো। মারুফ মাহিমকে আশ্বাস দিল, চিন্তা করিস না, এইসব অভ্যাস হয়ে গেছে। নিজেকে দুর্বল ভাবলে এরা আরও জেঁচে বসবে। সবসময় প্রতিবাদ করার চেষ্টা করবি। কিন্তু ওদের কাছে তো ছুরি আছে। গাধা, দেখতে থাক। মারুফ ওদের সাথে হাতাহাতি শুরু করে দিল। ডাকাতগুলো প্রফেশনাল নয়, তাই মারুফ খুব সহজেই তাদের সাথে ফাইট করতে পারছে। মারুফ! মাহিমের ডাক শুনে মারুফ পিছনে তাকিয়ে দেখল মাহিমের হাত থেকে গল গল করে রক্ত পড়ছে। মাহিম হাত ধরেই দাঁড়িয়ে আছে, পাশে একটা ডাকাত। মারুফ বুঝে গেল ডাকাতি তাকে ছুরি মারতে আসছিল, আর মাহিম সামনে চলে আসায় তার হাতে লাগছে। মারুফ সব কয়টাকে উড়াধুরা মারল। একসময় সবাই পালালো। তোকে মারামারির মাঝে কে আসতে বলেছে? আসলাম নাকি? কিন্তু তোরে তো ছুরি মারতেই গিয়েছিল। তো আমি ঠিক ম্যানেজ করে নিতাম। হয়েছে, এসব ঝামেলা আমার একদম ভালো লাগে না। সব দিয়ে দিলেই তো হতো। বেশি কথা বলিস না, রক্ত পড়ছে, শক্ত করে ধর। সামনে একটা ফার্মাসি আছে, তাড়াতাড়ি চল, ড্রেসিং করিয়ে দিই। আরে লাগবে না, বাসায় গিয়ে কাপড় পাতলে হবে। বেশি কথা বলিস না তো। মারুফ জোর করে মাহিমকে ফার্মেসিতে নিয়ে গিয়ে ড্রেসিং করিয়ে নিল, আর কিছু মেডিসিন কিনল। ফোন কানে নিয়ে নিলয় দাঁড়িয়ে আছে ব্যালকনিতে। তখনই তার ফোনে একটা কল আসে। ফোনের ওই পাশের কথা শুনে নিলয়ের প্রচণ্ড রাগ হয়। সাথে সাথে ফোনটি ছুঁড়ে মারে দেওয়ালের সাথে। না। ব্যালকনিতে দাঁড়িয়ে কফির মগ হাতে নিয়ে সিগারেট টানছে নিলয়। আজ সে খুব ফুরফুরে মেজাজের আছে, কারণ অনেক টাকার ডিল সে সম্পন্ন করেছে। এখন শুধু পৌঁছানোর অপেক্ষায়। খুব তাড়াতাড়ি আমার স্বপ্ন পূরণ হবে। সেই দিন আসতে আমাকে কেউ ঠেকাতে পারবে না, শুধু সময়ের অপেক্ষায়। নিলয় নিজের মনে অনেক কিছুই ভাবতেছিল, আর মাঝে মাঝে সিগারেটে কফি খাচ্ছিল। হঠাৎ টেবিলের উপর তার ফোন বেজে উঠল। হাতে নিয়ে দেখলো সোহান ফোন করেছে। এই সময়ে ফোন করাতে নিলয় বিরক্ত বোধ করলো, তবুও দরকারি হয়তো সেজন্য ফোন রিসিভ করলো। হ্যালো বস, সর্বনাশ হয়ে গেছে। সোহানের কণ্ঠে ভয়। কি হয়েছে সেটা বল। বস, নদীর মাছ থেকে 5টা জাহাজ গায়েব হয়ে গেছে। কি? কিন্তু কিভাবে? জানি না বস, তাদের সাথে যোগাযোগ ছিলাম, হঠাৎ চারপাশ থেকে বাকি জাহাজগুলোর শব্দ বন্ধ হয়ে যায়, আর একটা কণ্ঠ শোনা গেল, মানে ভয়েস। কি? তাড়াতাড়ি সেন্ড কর, আর এখনই জাহাজ নিয়ে নদীর মাঝে গিয়ে খোঁজ কর। ওকে। সোহান ফোন কেটে দিয়ে অপেক্ষা করতে লাগলো। টুম করে একটা মেসেজ আসলো। ভয়েসটি শুনতে নিলয়ের চোখ বড় বড় হয়ে গেল। নিলয় ওরফে এনকে, খুব তাড়াতাড়ি ভালো হয়ে যা, না হলে তোর পতন হবে। আর ছোট মাছ হয়ে বড় স্বপ্ন দেখিস না। আর শুধু টেলার দেখালাম। নীলার ভয়েস শুনে প্রচণ্ড রেগে গেল। সাথে সাথে নিজের ফোন ছুঁড়ে মারল দেওয়ালের সাথে, আর ফোন ভেঙে চুরমার হয়ে গেল। নিলয় চিৎকার করে বলল, না, এটা হতে পারে না। সে কোনোভাবেই আমার কাজ সম্পর্কে জানতে পারে না, আর যদি জেনে যায় খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। নিলয় এইগুলো বলে ব্যালকনি থেকে রেগে হন হন করতে করতে চলে গেল। সকালে মারুফ রান্না করলো। মাহিমকে সে কিছু করতে দেয়নি। মাহিম অনেকবার করতে গিয়েছে রান্না, কিন্তু মারুফ নিষেধ করছে। খাওয়া দাওয়া শেষ করে মারুফ বের হলো, সাথে মাহিমও। কিন্তু দরজার কাছে এসে মারুফ মাহিমের দিকে তাকালো। কি হলো? তুই কোথায় আছিস? কেন, তুই যেখানে যাচ্ছিস? তোর রেস্টুরেন্টে যাওয়া লাগবে না, কারণ তোর হাতে ইনজুরি। আরে এটা ব্যাপার না, তাছাড়া গতকাল কাজে গেলাম,
আর আজ যদি বন্ধ দিই তাহলে কাজে নেবে না। কাজে নেবে কি নেবে না সেটা আমি দেখে নেব, তুই বাসায় রেস্ট কর। এমনভাবে বলছি যে রেস্টুরেন্টের মালিক তুই। আরে গাধা, আমি তো তোর চাকরিটা পাইয়ে দিলাম, তাছাড়া ওনার সাথে আমার অনেক আগে থেকেই পরিচিত। কিন্তু কোনো কিন্তু নয় মাহিম, আমি যেটা বললাম সেটাই কর, না হলে দরজা মেরে চলে যাব। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি থাকছি। তাছাড়া আজ ভার্সিটিতে যাচ্ছি না। সাবধানে থাকিস। মাহিমের থেকে বিদায় নিয়ে মারুফ চলে গেল, আর মাহিম রুমের মাঝে গিয়ে নিজের ফোনে গেম খেলতে লাগলো। আপনারা আবার ফ্রি ফায়ারের কথা মনে করবেন না, মাহিমের একদম নর্মাল লেভেলের বাটন ফোন, আর সে সাপ গেম খেলছিল। আজ একই পোশাকে জেসি ভার্সিটিতে আসছে। ভীত হয়ে ভার্সিটিতে প্রবেশ করলো চুপি 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 সামনের দিকে যাচ্ছে, কারণ গতকালের মতো সে সমস্যাতে পড়তে চাইছে না। গতকালের মুহূর্ত তার মনে পড়লে এখনও বুক কেঁপে উঠেছে। জেসি গতকাল জায়গার দিকে তাকিয়ে দেখল মেধা আর তার বান্ধবীরা নেই, এই জন্য বড় একটা নিঃশ্বাস ফেলে জোর পায়ে সামনের দিকে গেল। পুরো ভার্সিটিতে একজনকে খুঁজে চলেছে জেসির চোখ, কিন্তু সেই কাঙ্ক্ষিত ব্যক্তিটাকে সে পাচ্ছে না। অবশেষে সে একটা গাছের নিচে বসে পড়ল। আবারও কি আমি তোমাকে দেখে হারিয়ে ফেললাম? গত 2 বছর প্রতিটা রাত তোমাকে ভেবে কাটিয়েছি। গতকাল তোমাকে দেখে অনেক খুশি হয়েছিলাম, কিন্তু যেটা ভেবেছিলাম সেটা যদি না হয় তাহলে? এটা ভাবতেই জেসির চোখ জলে ভরে আসলো। তখনই কেউ তার সামনে পানির বোতল এগিয়ে দিল। জেসির সামনে তাকিয়ে দেখলো একটি মেয়ে খুব নর্মাল পোশাকে। অনেক সময় থেকে দেখলাম তুমি কাউকে খুঁজছো, পরে না পেয়ে এখানে বসে পড়লে, আর দেখেও মনে হচ্ছে খুব টেনশনে আছো। ধন্যবাদ। জেসি পানির বোতল নিয়ে কিছুটা খেলো। আমি কি তোমার পাশে বসতে পারি? অবশ্যই। মেয়েটি জেসির পাশে বসলো। হাই, আমি মিলি, তুমি? আমি জেসি। আচ্ছা, কি খুঁজতেছিলে জানতে পারি? কাল পরিচিত একজনকে দেখলাম, কিন্তু আজ তাকে দেখছি না, তাই তারে খুঁজছিলাম। আরে এত বড় ভার্সিটিতে তাকে কোথায় খুঁজবে? তার থেকে তার নাম আর ছবি দাও, তাহলে জলদি খুঁজে পাবে। আরে তার কোনো দরকার হবে না, দেখা হয়ে যাবে, গতকাল যেমন হয়েছিল। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? ঠিক আছে। আজ ক্লাস করবি না? ভালো লাগছে না। আর হ্যাঁ, তুই করে কিন্তু বলবি। ওকে দোস্ত। জেসি যদিও মিলির সাথে কথা বলতেছিল, কিন্তু তার মন অন্য জায়গায় পড়েছিল, সেটা মিলি খুব ভালো করেই বুঝতে পারল। আচ্ছা জেসি, তোর মোবাইল নাম্বার দে। 0। নাম্বার তুলে মিলি জেসিকে কল দিল। এটা আমার নাম্বার, সেভ করে রাখ। আর তোরে দেখে মনে হচ্ছে খুব চিন্তিত, তাই বাসায় গিয়ে রেস্ট নে। ঠিক আছে, বাই, কাল দেখা হবে। জেসি ভার্সিটিতে থেকে বেরিয়ে নিজের বাসায় চলে আসলো। বাসায় ঢুকে নিজের মায়ের সামনে পড়ল। কি হয়েছে? আমার মামুনির মন খারাপ কেন? এমনি মম। এমনি তো হওয়ার কথা নয়, নিশ্চয়ই তার সাথে দেখা হয়নি। মম। আচ্ছা, মন খারাপ করতে হবে না, ফ্রেশ হয়ে আয়, খেয়ে নে, তারপর বিকেলে বাইরে থেকে ঘুরে আসবি। ভালো লাগছে না মম। আরে মেয়ে বলে কি, দেখো পুরো কথা তো শোন। কি? ওই ছেলে নিশ্চয়ই ঢাকাতেই আসে, তাই তুই বাইরে ঘুরতে গিয়ে যদি তার সাথে আবার দেখা হয়ে যায়। বুঝেছি মম, তোমাকে আর বলতে হবে না। গুড, তাহলে এখন যাও। জেসি দৌড়ে নিজের রুমে চলে গেল। সারাদিন মাহিম নিজের রুমে গেম খেলছিল একটা বাটন ফোন দিয়ে, আর কত সময় বা থাকা যায়। এই জন্য রুমে তালা মেরে হাঁটতে বেরিয়ে পড়ল। কিছু চিনে না বেশি একটা, তাই একটা রিক্সা ডাকলো। মামা, এইখানে কোথাও পার্ক আছে? হ্যাঁ মামা, উত্তরায় একটা সুন্দর পার্ক আছে, কিন্তু যেতে 30 টাকা ভাড়া। মাহিম কিছু একটা ভেবে রিক্সাতে উঠে পড়ল। যথাসময়ে মাহিম পার্কের সামনে চলে আসলো। ভাড়া মিটিয়ে মাহিম পার্কের মাঝে প্রবেশ করলো। চারদিকে সব কাপল, তাই নিজে একটা ফাঁকা জায়গায় গিয়ে বসলো। তারপর 10 টাকার বাদাম কিনে খেতে লাগলো আর পরিবেশ উপভোগ করতে লাগলো। এদিকে জেসি নর্মাল পোশাকে বাসা থেকে বেরিয়ে ঘুরতে ঘুরতে পার্কের কাছে চলে আসলো। কি মনে করে যেন সেও পার্কে প্রবেশ করলো। গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো জেসি। কিছু দূর গিয়ে অবাক, সাথে অনেক খুশি হয়ে গেল, কারণ সামনে বেঞ্চে তার স্বপ্নের মানুষ।
জেসি দৌড়ে তার কাছে গেল। এদিকে মাহিম খুব আরামের সাথে বাদাম খুলে খেতেছিল, কিন্তু হঠাৎ একটা মেয়ে দৌড়ে আসতে দেখলো মাহিম। ভাবলো পিছনও কারো কাছে যাচ্ছে, হয়তো তাকে কেউ চেনে না। কিন্তু বিপত্তি ঘটল যখন মেয়েটি এসে সোজা মাহিমের কাছে আসলো, আর ধাক্কা লেগে বাদাম পড়ে গেল। আর অন্ধকার এক রুমে বসে আছে মুখোশ পরে এক লোক, সামনে জোকার কিং। আপনার কাজ খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এর আপু কাজ নিলে সেটা মিস হয় না। তাছাড়া মাহিম পার্কের একটা বেঞ্চের উপর বসে বাদাম খাচ্ছিল আর চারপাশে চোখ বুলিয়ে দেখছিল। তখনই সামনে থেকে খেয়াল করে একটি মেয়ে দৌড়ে তার দিকে আসছে। মাহিম ভাবে তাকে কেউ চিনে না, তাই অন্যজনের দিকে দৌড়ে আসছে। জেসি কাঙ্ক্ষিত ব্যক্তিকে দেখে দৌড়ে আসলো আর এসে মাহিমের হাতের সাথে ধাক্কা লাগলো। এতে মাহিমের হাতের বাদাম পড়ে গেল আর জেসি বেঞ্চে বসে পড়ল। জেসির এমন কাজ দেখে তো মাহিম অনেক অবাক হয়ে গেল। কি হলো, আপনি এইভাবে দৌড়ে আসলেন কেন? আবার আসলেন যখন আমার গায়ের উপর পড়তে হলো। দৌড়ে আসার জন্য জেসি একটু জোরে জোরে নিঃশ্বাস নিতেছিল। হঠাৎ মাহিমের নজর পড়ল জেসির ঠোঁটের দিকে। কালো আকর্ষণীয় একটা তিল, যেটা তাকে খুব করে টানছে। মাহিম সাথে সাথে অন্যদিকে তাকালো। আচ্ছা সরি, আর এভাবে একজনকে এত প্রশ্ন করব না। জেসির মিষ্টি কণ্ঠস্বর শুনে মাহিম তার দিকে তাকালো। সরি ঠিক আছে, কিন্তু আবার উল্টা প্রশ্ন করছেন কেন? আমি উল্টা প্রশ্ন করছি না, শুধু জিজ্ঞাসা করছি। মাহিম নিজের বাদাম ঠোসা নিয়ে বেঞ্চ থেকে উঠতে গেলে জেসি তার হাত চেপে ধরল। মাহিম তো অবাকে চরম পর্যায়ে পৌঁছে গেল। নিজের মনে মনে বলল, এটা আবার কেমন মেয়ে যে অপরিচিত ছেলের হাত পা চেপে ধরেছে? এই যে আপনার হাত ধরেছিলাম বলে ভাববেন না আমি এতটা সস্তা মেয়ে। আমি যাত্রার হাত ধরি না। জেসির কথা শুনে মাহিম পিছনে ঘুরে জেসির থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। যদিও আমি সেটা মনে করি নাই, কিন্তু এখন মনে হচ্ছে করতে হবে। আরে ছি, একদম না। আচ্ছা আপনি চলে যাচ্ছেন কেন? বসুন। এখানে বসার কোনো ইচ্ছে নেই আমার। না বসলে চিৎকার করব, তখন দেখবেন মজা। জেসির কথা শুনে মাহিম কিছু একটা ভাবলো, তারপর জেসির পাশে বসে পড়ল। হাই, আমি জেসি। আর তুমি? আমি মাহিম। আপনি কোথায় থাকেন? অপরিচিত কাউকে নিজের ঠিকানা বলতে নেই। আরে আমি অপরিচিত হলাম কেমনে? একটু আগেই তো তোমার সাথে পরিচয় হলাম। আপনি তো বহুত একেবারে তুমিতে চলে আসছেন। আমি এমনই। জেসি অনেক কথা বলতে লাগলো। একসময় নিজের ফোন বের করে মাহিমের সাথে ছবি তুলতে গেল, কিন্তু মাহিম সেটা বাধা দিল। অনেক কথা বলেছেন ঠিক আছে, কিন্তু কোনো ছবি তুলবেন না প্লিজ। এটা আমার স্মৃতি হিসেবে থাকবে, কারণ আমি আজকে প্রথম অপরিচিত একটা ছেলের সাথে কথা বললাম, তাও আপনি। সেটা দেখেই বুঝেছি আপনি কত কথা বলেন। আচ্ছা, আপনি আগে কই থাকতেন? বলতে বাধ্য নেই, আপনি জানতো বিরক্ত লাগছে। যতই বিরক্ত লাগুক, আমি আরো বেশি বিরক্ত করব তোমাকে। মাহিম একরাশ বিরক্ত নিয়ে উঠে দাঁড়ালো, তারপর হাঁটা ধরলো। জেসি সেটা দেখে মাহিমের পিছনে আসতে লাগলো। তোমার মতো মেয়ের কাছে থাকলে পাগল হয়ে যাব। পাগল তো হবেই, তাও আমার পাগল। মানে? কিছু না। আচ্ছা, আমি কি আগে কখনো তোমাকে দেখেছিলাম? দেখলেও দেখতে পারো, মনে করে দেখো। মাহিম নিজে মনে করার চেষ্টা করতে লাগলো, কিন্তু কোনোভাবেই মনে পড়ল না। হঠাৎ জেসির হাত মাহিমের কাটা জায়গায় পড়ল। মাহিমের চিৎকার শুনে জেসি তাড়াতাড়ি করে দাঁড়ালো আর মাহিমকে ভালো করে দেখতে লাগলো। কি হলো, ব্যথা লাগার মতো চিৎকার করলে কেন? কিছু না, আপনি জানতো। যাবো তো অবশ্যই, কিন্তু তুমি যাওয়ার পর। মাহিম দেখলো এই মেয়ে তার কথা শুনবে না, তাই পার্ক থেকে জোর পায়ে হেঁটে বের হয়ে গেল আর একটা রিকশায় করে চলে গেল। তোমার দেখা আবার পেয়ে গেছি, আর ছাড়ছি না। তুমি যে আশেপাশে থাকো সেটা খুব ভালো করেই বুঝেছি। জেসি আরেকটি রিকশা নিয়ে সেখান থেকে চলে গেল। সন্ধ্যার পর মারুফ রেস্টুরেন্ট থেকে বাসে ফিরল, কিন্তু বাসায় তালা লাগানো দেখে কপাল কুঁচকে তাকালো। মাহিম আবার কোথায় গেল? এখন আবার এই বাইরে দাঁড়িয়ে থাকতে হবে? মারুফ ফোন বের করে মাহিমকে ফোন দিল। কিরে মাহিম,
কোথায় তুই? আরে আমি একটু বাইরে আসছি। কেন, তুই চলে আসছিস কেন নাকি? হ্যাঁ, তুই তাড়াতাড়ি আয়। আচ্ছা, একটু অপেক্ষা কর, আমি আসছি। মারুফ ফোন রেখে বাইরে চায়ের দোকানে বসে চা খেতে লাগলো আর অপেক্ষা করতে লাগলো মাহিমের আসার জন্য। মাহিম আসতে প্রায় 20 মিনিট লাগিয়ে দিল। সরি একটু লেট হওয়ার জন্য। একটু লেট না, অনেক। তাছাড়া তুই কোথায় গিয়েছিলি? একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম। সারাদিন বাসায় থাকতে ভালো লাগছিল না, আর গিয়েও শান্তিতে থাকতে পারছি নাকি। ও আচ্ছা, তাড়াতাড়ি এই রুমের দরজা খোল। আর কি হয়েছে? আর বলিস না, এক মেয়ে আমার পিছনে লাগছিল। তারপর মাহিম আগের সব কথা বলল, যেটা শুনে মারুফ হাসতে লাগলো। বুঝলাম। হাসিস না, ফ্রেশ হয়ে নে। অন্ধকার রুমে একটা বড় স্ক্রিনের সামনে বসে আছে মাস্ক পরে এক ছেলে। ভিডিও ওই পাশে রয়েছে জোকার কিং আর ড্রাগন কিং। হঠাৎ দুই দেশের মাফিয়া আমাকে কন্ট্যাক্ট করার কারণ কি? কারণ ছাড়া কেউ তো আর কারোর খোঁজ নেই না নিশ্চয়। তো বলুন কারণ কি? একজনকে মারতে হবে। কাকে মারতে হবে? তোমার জিমেইল অ্যাকাউন্টে একটা পিক পাঠিয়ে দিয়েছি, দেখে নাও। ছেলেটি পিক দেখে কিছু সময় তাকিয়ে রইল। এটা তো বর্তমান বিশ্বের টপ নাম্বার 1 প্রিন্স। তোমার কথা সত্যি, আমাদের একেই মারতে হবে। একে মারা কোনোভাবেই পসিবল হবে না, কারণ তার আশেপাশের সব সময় গার্ড থাকে, আবার তাকে খুঁজে পাওয়াও তো মুশকিল। গার্ডদের কথা বাদ দাও, কারণ সে এখন বাংলাদেশে আছে আর আশেপাশে কেউ নেই বললে চলে। তুমি শুধু খুঁজে মারবে, বুঝলে রাফু? আপনি জানলেন কিভাবে সে বাংলাদেশে? আর সে যে বাংলাদেশে থাকলেও তার আশেপাশে অনেক লোক থাকে। সেটা সিক্রেট, তুমি তোমার কাজ করো। তাছাড়া সে ছদ্মবেশে গেছে, লোক নিয়ে যাওয়ার কোনো মানেই থাকে না। ওকে ঠিক আছে, $100 কোটি লাগবে, দিতে পারবেন? রাফুর কথা শুনে অপর পাশে দুইজন হাসতে লাগলো। টাকা তো আমাদের হাতের ময়লা, কিন্তু দরকার আমাদের পাওয়ার। সেটা প্রিন্সকে মারার মাধ্যমে শুরু করব, আর কাজটি করবে তুমি। টাকা নিয়ে তুমি চিন্তা করো না, কিন্তু কাজ হওয়া চাই। হয়ে যাবে। এখন একটা অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি, সেটাতে অর্ধেক পাঠিয়ে দিন। ওকে। কিছু সময় পর রাফুর মোবাইলে নোটিফিকেশন আসলো। নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা আসলো। টাকা আসছে, আপনি আপনার কাজ খুব তাড়াতাড়ি দেখতে পাবেন। তোমার থেকে সেটাই আশা করছি। চিন্তা করবেন না, এই রাফু কারোর কাজ নিলে সেটা শেষ না হওয়া পর্যন্ত কিন্তু থামে না, কারণ অন্ধকার জগতে বেস্ট কন্ট্যাক্ট কিলার হিসেবে আমাকেই সবাই জানে। এই জন্য এই কাজ তোমাকে দেওয়া রাফু। তো মেরে গুম করে দেব নাকি? সেটা তোমার যা ইচ্ছে। এরপরে তোমাকে আরেকটি কাজ করে দিতে হবে। কি সেটা? সেটা পরে জানতে পারবে, শুধু আমাদের সাথে থেকো। ওকে। আরও কিছু সময় কথা বলে তারা ভিডিও কনফারেন্স শেষ করলো। রাফু নিজের রুমে বসে প্রিন্সের পিকটি ভালো করে দেখতে লাগলো। তারপর নিজের লোকদের গোপনে ছবি ছেলেটিকে খুঁজতে বলল। তারপর দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে গেল। এর মাঝে মাহিম আর মারুফ কয়েকদিন ভার্সিটিতে গেছে। মেধা তাদের সাথে একই আচরণ করেছে, আবার অনেক হাসি ঠাট্টাও করেছে। দুইজন মুখ বুজেই সহ্য করছে। এদিকে মাহিমের আবার আরেকটা ঝামেলা এসে জুটেছে, সেটা হলো জেসি। ভার্সিটিতে এসে 2-3 দিন দেখা হয়েছে, কিন্তু মারুফ সাথে থাকা অবস্থায় একবারও দেখা হয়নি। মারুফ মেয়েটাকে দেখতে চায়, কিন্তু পারে না। কোনো ব্যাপারে সে তাদের সাথে থাকে না। মাহিম ক্যাম্পাসে একলা বসে আছে আর দূর থেকে জেসিকে দেখছে। না, মেয়েটিকে কেমন ভীতু হয়ে মেধার সামনে দাঁড়িয়ে আছে, আর মেধারা তাকে জার্ক দিচ্ছে। জেসিকে বিভিন্নভাবে বিরক্ত করে ছেড়ে দিল। যা, তোকে ছেড়ে দিলাম, আজ কোনো মজাই পেলাম না। কি যে এত ভাবিস যে র্যাগ করলাম, তোর কিছুই মনে হচ্ছে না? মজা কিভাবে পাবি? আমি তো আমার রাজকুমারকে দেখতেই ব্যস্ত ছিলাম। জেসি আস্তে করে কথাগুলো বলে সামনের দিকে হাঁটা ধরল।
কারণ সামনে মাহিম বসে আছে আর এত সময় মাহিমের দিকে তাকিয়ে ভাবনায় মগ্ন ছিল। জেসিকে আসতে দেখে মাহিম সেখানে থেকে উঠে চলে যেতে নিল, কিন্তু সেটা আর হলো না। তার আগেই জেসি তার সামনে চলে আসলো দৌড়ে। এই যে মিস্টার, আপনি এমন কেন? কেমন আমি? এই যে একটা মেয়ে ওইখানে জার্গের শিকার হচ্ছিল, আর তুমি এখানে বসে দেখতেছিলে। কোথায় গিয়ে প্রতিবাদ করবে? ওদের সাথে আমি পারবো না তো। তাছাড়া আপনি আমার কে যে ওদের সাথে তর্ক করে আপনাকে বাঁচাবো? কিচ্ছু হয়নি, কিন্তু হতে কতক্ষণ সময়? মানে কিছু না। তোমার সামনে একটা মেয়ে বিপদে পড়ছে, তুমি কিচ্ছু করবে না? বিপদে পড়ুক, তারপর দেখা যাবে। এটা বললে মাহিম ডোন্ট কেয়ার ভাব নিয়ে অন্যদিকে তাকালো। আচ্ছা, সব বাদ দাও। তুমি আমাকে দেখে চলে যাচ্ছিলে কেন? কারণ আপনি যখন আমার সামনে আসছেন তখনই কথা বলে কানা ঝালাপালা করে ফেলেছেন। আমি তোমার ছোট, কতবার বলবো? তাই তুমি করে বলবে। পারবো না। এখন আমার হাতটা ছাড়লে আমি যেতে পারি। আচ্ছা ঠিক আছে, যেতে পারো, কিন্তু তোমার মোবাইল নাম্বারটা দাও। আমার মোবাইল নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো, আজই নতুন ফোন কিনে দেব। জেসির কথা শুনে মাহিম অবাক হয়ে গেল। এই মেয়ে বলে কি? আপনার থেকে ফোন কিনে নেব, আর টাকা পাবেন কোথায়? আমার টাকার অভাব না, মানে গোছানো টাকা দিয়ে। এটা বলে জেসি জিউবা কামড় দিল। জেসি মনে মনে বলল, এক্ষুনি সত্যি বলে ফেললাম। লাগবে না, 019 এটা আমার নাম্বার। ধন্যবাদ। মাহিম কিছু না বলে তার থেকে হাত ছাড়িয়ে নিয়ে চলে গেল। আর জেসি, সে তো মাহিমের যাওয়ার দিকে তাকিয়ে আছে। এই যে ম্যাম, আপনার যদি ভাবা শেষ হয় তাহলে আমরা ক্লাসে যাই। মিলির কথা শুনে জেসি ভাবনা থেকে বেরিয়ে আসলো। তুই কখন আসলি? তুই যখন ওই ছেলের হাত ধরেছিলি তখনই। ও আচ্ছা, তাহলে চল ক্লাসে। আচ্ছা, এটা আমার জিজু নাকি? এখনো হয়নি, কিন্তু খুব তাড়াতাড়ি হবে। তাই নাকি? খুব ভালো। মাহিম এদিকে এসে লুকিয়ে জেসির দিকে তাকালো। দুই বান্ধবী কিছু নিয়ে কথা বলছে আর হাসছে। জেসির মুখের হাসি মাহিমের কাছে অপরূপ সুন্দর লাগে, যত খুশি দেখতে ইচ্ছে করে। আর জেসির মায়া ভরা কণ্ঠ তো তার সবসময় শুনতে ইচ্ছে করে, কিন্তু সেটা তাকে বুঝতে দিতে চায় না। পাগলি। এটা বললে মাহিম নিজের ক্লাসের দিকে রওনা দিল। বস, কেউ একজন আপনার পেছনে হাত ধুয়ে লেগেছে। সোহান, তুই ঠিক বলছিস, কিন্তু কে সে? সেটা বুঝতে পারছি না বস, তবে কি? বস, সে হয়তো আপনার পুরনো শত্রু। আমার কোনো পুরনো শত্রু নেই, আমি সবাইকে মেরে ফেলেছি। তাহলে বস, অচেনা শত্রু আপনার সকল কারবার এক এক করে কেন ধ্বংস করছে? সেটা আমি বুঝতে পারছি, কিন্তু এটা আমি কখনো হতে দেব না। কি বুঝতে পেরেছেন? কিছু না, আমার বাকি ডিল আছে, সেগুলো খুব সাবধানে করার চেষ্টা। আর যে পিছনে লাগছে তাকে খুঁজে বের করার চেষ্টা কর। ওকে। যেভাবেই হোক এই ডিলগুলো কমপ্লিট করতে হবে। জি বস। নিজের রুমের সামনে দাঁড়িয়েছিল আর কে খুব মনোযোগ দিয়ে একটা ছবি দেখছে। যেই ছবিতে আছে একটা রাজকীয় আসন, সেই আসনে খুব স্টাইল করে বসে আছে এমকে, মাথায় রকস্টার মুকুট, আর তার পিছনে দাঁড়িয়ে আছে এসকে। ছবিটা দেখছে আর কিছু চিন্তা করছে, তখনই তার ফোন বেজে উঠল। হ্যালো, কি খবর বন্ধু? আলহামদুলিল্লাহ, ভালো। তোর? এই তো বেশ ভালোই আছি। কেমন কাটছে দিন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালোই, কোনো প্যারা নেই, শুধু চিল করছি। তোর কেমন কাটছে? কেমন আর কাটবে, তুই যে দায়িত্ব দিয়ে গেছিস সেটা সামলানো অনেক কঠিন। চিন্তা করিস না, আস্তে আস্তে পারবি। তাছাড়া সব নিয়ম মতো তো চলছে। কিছু মানুষ নিয়ম মতো চলছে না। সেইগুলো কে আমাকে মেল করিস। ঠিক আছে, এখন রাখছি। ফোনের ওই পাশের ব্যক্তি ফোন কেটে দিল। ফোন রেখে নিজের কাজটা করতে লাগলো। আর কিছু সময়ের মাঝে কাউকে একটা মেলে পাঠিয়ে দিল। রাফু নিজের লোকেদের সামনে দাঁড়িয়ে আছে, প্রিন্সকে খোঁজার বিষয়ে কথা বলছে। আর কত দিন লাগবে ওই ছেলেটাকে খুঁজতে? বস, সবাই খুঁজে চলছে, আমরা খুবই তাড়াতাড়ি তাকে খুঁজে পাবো। আমি তোদের আর 2 দিন সময় দিলাম। জি বস, আমরা খুঁজে বের করছি।
এরই মাঝে একটা ছেলে তড়িঘড়ি রুমের মাঝে প্রবেশ করলো। বস, পেয়েছি ছবির ছেলেটিকে। রাফু সেই ছেলের দিকেই নজর দিল। কোথায় দেখছিস তার তাড়াতাড়ি বল। বস, তাকে আমি ঢাকা ভার্সিটিতে ঢুকতে দেখেছি। ঢাকা ভার্সিটিতে? খুব ইন্টারেস্টিং। আচ্ছা, তার কাছে কি স্টুডেন্ট ব্যাগ ছিল? জি বস, আমার মনে হয় সে ওখানে পড়াশোনা করছে। ঠিক আছে, এখন তোরা যেতে পারিস। ওকে বস। রাফু সব লোক রুম থেকে বেরিয়ে গেল। রাফু প্রিন্সের পিক নিজের হাতে নিয়ে দেখতে লাগলো। খুব তাড়াতাড়ি তোদের সাথে আমার দেখা হয়ে যাবে, কিন্তু আফসোস, সেদিন তোর জীবনের শেষ দিন হবে, কারণ এই রাফু তোর জম দুধ হবে। কথাগুলো বলে হাসতে লাগলো রাফু। তার ফোন বের করে কাউকে ফোন দিল। হ্যালো আরিফ। জি বস, বলেন। তোকে একটা কাজ করতে হবে। আমাদের আদেশ করুন বস। আমার অ্যাডমিশন নিয়ে দিবি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আর একটা পিক দিচ্ছি, ওই ছেলে যে ক্লাসে পড়ে সেটাই। বস, এটা খুব টাফ। এসব কিছুই আমি শুনতে চাই না, আর এটা জানি ভর্তি হতে কোনো সমস্যা হবে না তোর, কারণ তুই তো। বস, আর বলতে হবে না, আপনি পিক পাঠিয়ে দিন আর আমি চেষ্টা করছি। ওকে, অলরেডি পিক দিয়েছি। আজ রাতের মধ্যে কাজটা কিন্তু হওয়া চাই। ওকে বস। রাফু ফোন কেটে দিল। অন্যদিকে আরিফ পিকটা দেখে কিছু সময় তাকিয়ে রইল, তারপর নিজের কাজ করতে লাগলো। অনেক সময় পর কম্পিউটার স্ক্রিনে ডান লেখা উঠল। এটা দেখে আরিফের মুখে চওড়া হাসি ফুটে উঠল। তারপর রাত 10টা। মাহিম আর মারুফ বই নিয়ে পড়তে বসছে। দুইজন পড়ছে আর মাঝে মাঝে গল্প করছে। হঠাৎ মাহিমের ফোন ভাইব্রেট হতে লাগলো। তোর ফোন বাজে, দেখ কে ফোন দিয়েছে। মারুফের কথা শুনে মাহিম টেবিলের উপর থেকে ফোন নিল। একটা আননোন নাম্বার থেকে কল আসার জন্য মাহিম ফোন ধরল না, তাই ফোন বেজে কেটে গেল। কিরে, ধরলি না? আরে আননোন নাম্বার, তাই রিসিভ করিনি। কে হয়তো ভুল করে গিয়ে পাঠাইছে। ও আচ্ছা। দুইজন আবার পড়তে লাগলো, কিন্তু বেশি সময় নয়, তার আগেই আবার কল আসলো। দেখ না ভাই, কে ফোন করছে, ধরে কথা বল, পড়ায় অনেক ডিস্টার্ব করছে। আচ্ছা তুই পড়, আমি দেখছি কে ফোন দিয়েছে। এটা বলে মাহিম ফোন নিয়ে বাইরে চলে আসলো। তারপর ফোন রিসিভ করে কানের কাছে ধরল। যখনই হ্যালো বলতে যাবে, ফোনের ওই পাশ থেকে একটা মেইলি কণ্ঠ ভেসে আসলো। হ্যালো, কখন থেকে ফোন করছি, রিসিভ করতে কি হয়েছে? ফোন রিসিভ করা নিয়ে একটা মেয়ে এত কথা বলবে মাহিম ভাবতেই পারেনি। তাছাড়া কণ্ঠ শুনে কেমন পরিচিতও লাগছে। কে আপনি? কে আমি জানা লাগবে না, এত সময় কই ছিলে সেটা বলো। ফোন দিচ্ছি, রিসিভ করনি কেন? প্রথমবারে? দেখুন, আজ এরা কথা রেখে পরিচয় দেন, নাহলে আমি ফোন কেটে দিব, আমার অনেক কাজ আছে। এই ফোন কাটার নাম নিলেই তোমার খবর করে ছাড়বো। আরে কে আপনি? যদিও মাহিম কিছুটা আজ করতে পারছে ফোনের ওই পাশের মেয়েটি কে, তবুও জিজ্ঞেস করলো। আমি চেয়েছি, তোমার না হওয়া, তারপর আর কিচ্ছু বলবো না। ও আচ্ছা, এই সময় কেন ফোন দিয়েছেন? ফোন দিচ্ছি কারণ তোমার সাথে আমার কথা বলতে ইচ্ছে হলো। কিন্তু আমার ইচ্ছে করছে না, আমার অনেক কাজ। ফোন রাখেন। দূর, এত রাতে আবার কিসের কাজ? সেটা আপনাকে বলতে পারবো না। আচ্ছা, চুরি টুরি করো নাকি? দূর, আপনার শুধু আজেরা কথা, ফোন কাটেন তো। এই কথা বলে মাহিম নিজেই ফোন কেটে দিল। এত কথা বলতে পারে এই মেয়ে না দেখলে আমি বুঝতেই পারতাম না। কথাগুলো বিড়বিড় করে বলতে বলতে মাহিম রুমের মাঝে প্রবেশ করলো। কাকে না দেখলে কিছুই বুঝতিস না। মাহিমের বিড়বিড় করে বলা কথা মারুফ শুনে জিজ্ঞেস করলো। আরে তোকে একটা মেয়ের কথা বলছিলাম না? হ্যাঁ, তোর প্রতিদিনই জ্বালায়। হ্যাঁ, সে মেয়ে ফোন করছিল। বাহ, তাই নাকি? কি বললো শুনি? যে একটা না 10+ কথা বললো? হাজারো কথা শুনতে হবে না তোর। হ্যাঁ বুঝি তো, কেমন কথা। সে যেমনই হোক, তোর নাম্বার পেলো কিভাবে? গতকাল ভার্সিটি থেকে নিয়েছি। ইস রে, মেয়েটির সাথে দেখাই হচ্ছে না। কে সে যে আমার বন্ধুকে ভালোবাসে আর জ্বালিয়েছে? এখানে তুই আবার ভালোবাসা পেলি কোথায়? একটা মেয়ে তখনই পাগলামি করে,
যখন সে কাউকে ভালোবাসে। ধুর, তেমন কিছু না। গাধা, যাই হোক, তোকে একটা কথা বলতে চাচ্ছিলাম। বল। কাল আমি একটু বাসায় যাব, অনেক দিন হলো যাইনি। তুই কি আমার সাথে যাবি নাকি একলা থাকতে পারবি? ধুর বেটা, অনেক দিন পর বাসায় যাচ্ছি, কয়েকদিন থাকবি তারপর আসবি। আমি গিয়ে কি করব তোর সাথে? তাছাড়া আমি ভার্সিটিতে ক্লাস করব। আচ্ছা ঠিক আছে, এখন ঘুমিয়ে পড়। আর মনে রাখিস, এসে কিন্তু তোর না হওয়া গার্লফ্রেন্ডের সাথে দেখা করব। গার্লফ্রেন্ড না, অপরিচিত মেয়েটি হবে। সেটা সময় বলে দেবে। 2 দিন পর মেধা, নাফিস, নীলা আর তার কিছু বন্ধু মিলে নতুন ভার্সিটিতে আসা ছেলে মেয়েদের জার করছে। এটা তাদের নিত্যদিনের কাজ। প্রতিদিন কেউ না কেউ তাদের জারকে শিকার হয়। আজ সেটাই ঘটছে। একটা ছেলেকে বিভিন্নভাবে জার করছে। ছেলেটি হাত জোর করছে, কিন্তু সেটা শুনছে না। তখনই একটা দামি ব্র্যান্ডেড নতুন মডেলের বাইক নিয়ে ভার্সিটিতে প্রবেশ করলো একটা ছেলে। দেখে মনে হচ্ছে অনেক বড় লোকের ছেলে। বেশিরভাগ ছেলে মেয়ে সেই ছেলেটির দিকে তাকিয়ে আছে, বিশেষ করে একটু সুন্দরী মেয়েরা। ছেলেটি বাইক নিয়ে সোজা মেয়েটার সামনে থামালো, তারপর বাইক থেকে নেমে, হ্যালো সুন্দরী, তোমার কি এখানে যা করছো? মুখ সামলে কথা বল, নতুন এসে মুখে খই ফুটছে তোর? আরে বিউটিফুল গার্ল, তোমার মুখে এমন অমধুর কথা কেন? দেখ, বেশি বাড়াবাড়ি করিস না, তাহলে ফল ভালো হবে না। আই লাভ ইউ জান। অচেনা ছেলের থেকে এই কথা শুনে মেধার মাথা বিগড়ে গেল। নাফিস তো মুখ টিপে হাসছে, আর বাকিরা হা করে তাকিয়ে আছে। নাফিস একসময় খুব জোরেই হেসে দিল। নাফিসের হাসা দেখে মেধা আরও রেগে গেল। এই ছেলে আমাকে প্রপোজ করেছে আর তুই হাসছিস? আরে ভাই, তোদের দুইজনের ড্রামা দেখে হাসি পেলো। আর রাফি, তুই কিন্তু সেই দিয়েছিস। রাফি? মেধা অবাক হয়ে বলল, ইয়েস, আই এম রাফি। চিনতে পারছো নিশ্চয়ই এখন? আরে চিনবি না কেন, খুব চিনতে পার। তুমি হঠাৎ আমাদের ভার্সিটিতে? এই আসলাম একটু পড়তে। তুমি কিন্তু আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছো, আমি চিনতে পারি নাই। বুঝেছি মেধা, তাই আমার সাথে একটু ইয়ার্কি করলাম। আরে মেধা বলিস না, গতকাল আমার সাথে দেখা হয়েছিল, আমি চিনতে পারিনি। শালা, তুই আমাকে আগে বলতে পারতিস। বললে কি আর ফ্রি ফ্রি এগুলো দেখতে পারতাম নাকি? তারপর সবাই মিলে আড্ডা দিতে লাগলো। এদিকে ভার্সিটিতে থাকা ছেলে মেয়েগুলো ভাবছে, একটা অচেনা ছেলে আসতে না আসতেই কেমন পরিচিত হয়ে গেল। বড়লোক হলে হয়তো এমনই হয়। বাস স্টপে দাঁড়িয়ে আছে মাহিম আর মারুফ। মারুফ আজ বাসায় যাবে, তাই মাহিম তার সাথে আসছে। যদিও মারুফ একাই যেতে চেয়েছিল, কিন্তু সেটা আর সম্ভব হয়নি। মাহিম তার সাথেই আসছে। বাস আসতে দেরি হবে মাহিম, তুই ভার্সিটিতে চলে যা। আরে এখনো অনেক সময় আছে। হ্যাঁ জানি। আচ্ছা, রেস্টুরেন্টের কাজে যাস সময় মতো। সেটা আর বলতে, না গেলে চলবে কেমনে আমার? সেটাই, দেখে শুনে কাজ করিস। সেটা নিয়ে চিন্তা করতে হবে না, এই কয়েকদিনে সব শিখে ফেলেছি। আর ভার্সিটিতে গিয়ে মেধার গ্যাংয়ের সামনে যাস না যেন। পাগল নাকি? ওদের সামনে তো যাবই না। গুড। আর হ্যাঁ, আরেকটি কথা। বল। মেয়েটিকে প্রপোজ করে দে। তুই শালা যা তো, এত খোঁজ খবর তোর নিতে হবে না। তারা দুইজন কথা বলার মাঝে একটা বাস আসলো। মারুফ নিজের ব্যাগ নিয়ে বাসে উঠল। সাবধানে থাকিস মাহিম। আচ্ছা, তুই সাবধানে যাস, আর গিয়ে ফোন দিস। ওকে। মারুফকে বাসে তুলে দিয়ে মাহিম ভার্সিটিতে চলে আসলো। ভার্সিটিতে ঢুকে মেধাদের বসার জায়গায় আজ নতুন একটা মুখ দেখল মাহিম। আজ তারা জার্ক না করে আড্ডা দিচ্ছে। মাহিম খুব অবাক হলো। মুচকি হেসে মাথা নিচু করে তাদের পাশ কাটিয়ে চলে গেল। গিয়ে নিজের বসার জায়গায় বসে রইল একলা। চারপাশে সবাই নিজেদের বন্ধু নিয়ে আড্ডা দিচ্ছে, আর মাহিম একলায় বসে আছে। কিছু সময় পর সেখানে জেসি আসলো। তারপর মাহিম চড়ুল গাছের নিচে বসে আছে। তখনই সেখানে জেসি আসলো আর মাহিমের পাশে বসে পড়ল। মাহিম একবার তার দিকে তাকিয়ে আবার সামনে তাকালো। কেমন আছো? ভালো। আজ এত তাড়াতাড়ি যে? এমনি। আচ্ছা, তোমার কোনো বন্ধু নেই? আছে। কই দেখি না তো। সময় হলো দেখবে, এখন সে বাসায় গেছে। ও আচ্ছা, এই শোনো,
তোমাকে একটা কথা বলার ছিল। কি বলবে তাড়াতাড়ি বলো। আসলে কি? জেসি বলতে লজ্জা পাচ্ছে, তাই মাথা নিচু করে নিল। কি হলো বলো। এত সময় তো ভালো বকবক করলে, এখন চুপ হয়ে গেলে কেন? আসলে কথাটা বলতে আমার লজ্জা করছে। ও মা, আমার কাছে আসলে আপনি যত কথা বলছেন লজ্জা করে না, আর এখন কথা বলতে লজ্জা পাচ্ছেন। কথাটি লজ্জার? মাহিম এবার জেসির দিকে তাকালো, তারপর মনে মনে বলল, এবার কোনোভাবেই মারুফের বলা কথাগুলো বলবে না তো? যদি এমন হয় তাহলে কি করব আমি? আচ্ছা শোনো, আমি তোমাকে ভালোবাসি। প্রথম দেখাতেই তোমাকে ভালোবেসে ফেলেছি। জেসি চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে বলে ফেলল, আপনার বলা শেষ? এখন উত্তর দাও। আমি ইচ্ছে করলে আপনার সাথে খারাপ ব্যবহার করতে পারি, কিন্তু না, আপনাকে ভালোভাবে বলছি, আমি আপনাকে ভালোবাসতে পারবো না। কেন পারবে না বলো আমাকে? আমি দেখতে খারাপ নাকি বেশি বকবক করি তাই, নাকি ছ্যাঁচড়ামি করি তাই? জেসির কথা শুনে মাহিম একটা দীর্ঘশ্বাস ফেলল। সেটা বড় কথা নয়, ভালোবাসার ব্যাপার না, কিন্তু ভালোবাসার মানুষটিকে সারা জীবনের জন্য পাওয়া খুবই বড় বিষয়। মানে? তোমাকে ভালোবেসে বিয়ে করে নিজের কাছে রাখতে না পারলে আমি ব্যর্থ। তাহলে ভালোবেসে কি হলো বলো? বিয়ে করে নিলে তো হবে। বিয়ে করলেই হবে? আর তোমার মা বাবা আমার মতো বেকার ছেলের সাথে বিয়ে দিবে? যে কোনো একটা কাজ পেলেই হবে। হাহা, তুমি বাসায় বলে দেখো তুমি গরিব ঘরের ছেলেকে ভালোবাসো, তাই হবে। তাহলে তুমি মেনে নেবে? ভেবে দেখতে পারি। তাহলে তুমি ভাবা শুরু করে দাও, কারণ আমার পরিবার অলরেডি তোমার কথা জানে। কিভাবে কি? সেটা না হয় পরে শুনো। রাফি, মেধা, নাফিস এরা বসে আড্ডা দিচ্ছিল। তখনই রাফির নজর মাহিমের দিকে পড়ে। ওকে, তোর আড্ডা দে, আমি একটু বাইক রেখে আসছি। ঠিক আছে। রাফি সেখানে থেকে বাইক নিয়ে চলে আসলো আর ঠিক মাহিমের কাছাকাছি আসলো। বাহ, পেয়ে গেছি। কিন্তু সাথে ওই মেয়েটি কি? নিশ্চয়ই গার্লফ্রেন্ড হবে। মেয়েটি যেহেতু সুন্দর, তাহলে আমি কেন না? রাফি এটা বলে টেবিল স্মাইল দিল। আচ্ছা তুমি ক্লাসে যাও। ঠিক আছে, যাচ্ছি। তুমি কিন্তু ছুটির পর অপেক্ষা করবে আর রাতে ফোন ধরবে, নইলে। ঠিক আছে, এখন আপনি যান। মাহিমের কথা শুনে জেসি টুকুস করে একটা চুমু খেলো, সাথে সাথে মাহিম গালে হাত দিল। এটা কি হলো? কি হলো দেখতেই পারলে। যদি আরেকবার আপনি বলেছো তাহলে তোমার খবর আছে। কিন্তু? কোনো কিন্তু নয়। এটা বলে জেসি আরও কিছু কথা বলেই চলে গেল। মাহিম হাবার মতো সেখানেই দাঁড়িয়ে রইল। রাফি মেধাদের কাছে ফিরে গেল। দোস্ত দেখ তো ওই মেয়েটি কেমন? জেসি চলে যাওয়ার দিকে ইঙ্গিত করে। ওই খ্যাতের কথা বলছো কেন? ওরে আমার খুব ভালো লাগছে। এত রেখে তোমার ওই ছোট লোককে ভালো লাগলো? এটা শুনে মেধা মনে মনে বলল, এতদিন আমি তোমাকে ভালোবাসি সেটা বলতে পারিনি, আর ওই ছোট লোককে কিনা তুমি পছন্দ করলে? কোনোভাবেই আমি ওরে তোমার জীবনে আসতে দিব না। এই মেধাই হবে একমাত্র রাফির বউ, আর কেউ না। দরকার হলে ওই ছোট লোককে সারা জীবনের জন্য ঘুম পাড়িয়ে দিব। কি রে মেধা, কথা না বলে কি ভাবিস এত? কিছু না, অনেক সময় তো আড্ডা দিলাম, চলো কোথাও থেকে ঘুরে আসি। আজ যাব না, আজ একটু ক্লাস থেকে আসা যাক, বুঝছিস তো, আজ প্রথম দিন। ঠিক আছে মেধা, চলো আজকে গিয়ে ক্লাস করি। ওকে। চারজন মিলে নিজেদের ডিপার্টমেন্টে চলে আসলো আর বাকিরা নিজেদের ক্লাসে। মেধা এসে নিজের আসনে বসলো আর পাশে রাফিকে বসার জায়গা করে দিল। রাফি বসার আগে ক্লাসের সবার দিকে একবার করে চোখ বুলিয়ে নিল। সবার শেষ বেঞ্চে গিয়ে তার চোখ আটকে গেল খোলামেলা পোশাকে খ্যাত সেজে থাকা ছেলেটি। রাফি মুচকি হেসে মেধার পাশে বসে পড়ল। আচ্ছা মেধা, তোমার ক্লাসে যে খ্যাতি আছে তা তো আমি জানতাম না। ওই যে পেছনে। ও আচ্ছা, মাহিরের কথা বলছো? এটা তো নতুন খ্যাত। আরেকটি আছে, ওর বন্ধু, দুজনে রেস্টুরেন্টে কাজ করে। কেন? আরে ভেরি ইন্টারেস্টিং ব্যাপার। রাফি মাঝে মাঝে মাহিমের দিকে তাকাচ্ছে, যেটা মাহিমের নজরে খুব সহজেই ধরা পড়ল। মাহিম সেটা আমলে নিল না, নিজের মতো ক্লাস করতে লাগলো। ক্লাস শেষে মাহিম বাইরে চলে গেল। নিজের মতো ভার্সিটি থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়ালো। তখনই তার ফোনে কল আসলো।
নাম্বার দেখে বুঝে গেল কে কল দিয়েছে। হ্যালো। তোমাকে আমি ক্লাসের পর দাঁড়াতে বলেছি আর তুমি চলে যাচ্ছ। জেসির কথা শুনে মাহিম চারপাশে তাকিয়ে দেখলো জেসি আছে নাকি। কই যাচ্ছি না তো, বাইরেই দাঁড়িয়ে আছি। সেটা তো আমি দেখতেই পাচ্ছি। আচ্ছা তুমি তাড়াতাড়ি আসো। মাহিম ফোন কেটে রেখে দিল। আল্লাহ, এই মেয়ে কি সবসময় আমাকে নজরে রাখে? বুঝলাম না। এই যে মিস্টার, কার সাথে কথা বলছেন? জেসি এসে বলল। মাহিম মনে মনে বলল, আচ্ছা তোমার কি ভাবের রোগ হলো যেই ভাবনার জগতে হারিয়ে যাচ্ছ? আজ আমি তোমার বাড়ি চিনব। এই এই একদম না, আমি মেসে থাকি, সেখানে কোনো মেয়ে এলাও নেই। তো আমি ভিতরে যাব নাকি? শুধু বাইরে থেকে চলে আসব। আরেকদিন নিয়ে যাব, আজ নয়। আমি আজ দেখতে চাই, কারণ আজ তোমার হাতে অনেক সময়। কিন্তু আমার হাতে সময় নেই, প্লিজ আজ না। ঠিক আছে। দুজনে কিছু সময় কথা বলে দুই দিক চলে গেল। মাহিম বাসায় না ফিরে সোজা রেস্টুরেন্টে চলে গেল। আজ এত লেট কেন? স্যার একটা বেশি ক্লাস ছিল। তোমার কোনো কথা শুনতে চাই না। নেক্সট থেকে এমন হলে কাজে আসার দরকার নেই। সরি স্যার। মাহিম নিজের ব্যাগ রেখে তাড়াতাড়ি রেস্টুরেন্টে কাজের কাপড় পরে নিল, তারপর কাজ করতে লাগলো। কাজের ফাঁকে রেস্টুরেন্ট থেকে দুপুরের খাবার খেয়ে নিল, যেটা কর্মচারীদের জন্য প্রাপ্য নষ্ট খাবার। রেস্টুরেন্ট থেকে ফিরতে ফিরতে রাত হয়ে গেল মাহিমের। কোনো রকম ব্যাগ রেখে এই শীতের মাঝে কাঁপতে কাঁপতে গোসল সেরে নিল। তারপর তাড়াতাড়ি করে বাথরুম থেকে বেরিয়ে জ্যাকেট পরে নিল। লেপের নিচে বসে শীতে কাঁপছে হালকা মাহিম। উফ, কি ঠান্ডা পানি! ট্যাপের পানি দিয়ে এই শীত কেউ গোসল করে? মনে হচ্ছে ফ্রিজে রাখা ঠান্ডা পানি। বিড়বিড় করে কথাগুলো বলে মাহিম নিজের বাটন ফোনটি হাতে নিল। তখন খেয়াল করলো মারুফের কয়েকটি মিস কল। তাই মাহিম ব্যাক করার জন্য ফোনটি লক করলো। তারপর, ভাইয়া যে করেই হোক আমি ওই মেয়ের লাশ দেখতে চাই। চিন্তা করিস না, আমার বোনের পথে যে আসবে আমি তাকে শেষ করে দিব, বিকজ আই অ্যাম ড্যাভিল। রাতে মাহিম রেস্টুরেন্ট থেকে বাসায় ফিরে গোসল করে শীতে কাঁপতে কাঁপতে লেপের নিচের ভিতরে প্রবেশ করলো। মারুফ ফোন করেছিল, তাই মাহিম ফোন ব্যাক করলো। ফোন যাবার সাথে সাথে মারুফ ফোন রিসিভ করলো। কিরে ভাই, ফোন রেখে কই গিয়েছিস? ফোন দিচ্ছি ধরছিস না। আরে ভাই বলিস না, রেস্টুরেন্টের থেকে ফিরে গোসল করে লেপের মাঝে ঢুকলাম, প্রচুর শীত। তো এখন গোসল করতে কে বলেছে? করছিস যখন শীতে মরা খা। কখন পৌঁছেছিস? বিকেলে। পরিবারের সবাই কেমন আছে? ভালো। আচ্ছা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়িস। এই কয়েকদিন কথা হবে কিনা জানি না। কেন, কি হয়েছে? আরে আমি যেখানে আছি সেখানে নেট পায় না, তাই তোর সাথে কথা হবে না। ওকে ঠিক আছে। আর শোন। বল। ওই মেয়ে প্রপোজ করেছে। কে? আরে ওই জেসি নামের মেয়েটি। আমি বলছিলাম তো, সেই মেয়ে তোকে ভালোবেসে, দেখিস। এখন কি করব বল? তোর ভালো লাগছে, অ্যাকসেপ্ট করিস। ও আচ্ছা। মেয়েটি মনে হয় সত্যি অনেক ভালোবাসে তোকে। অনেক পাগলামি করছে। এখন রাখছি, বাই। মারুফ ফোন কেটে দিল। মারুফ দাঁড়িয়ে আছে একটা অন্ধকার রুমে। ভালো ভালো কাজটি শেষ করে ফিরতে পারলেই ভালো। কথাটা বলে কফির মগে চুমুক দিল। মাহিম গেম খেলা শুরু করবে তখনই আবার ফোন বেজে উঠল। জেসি ফোন করছে, তাই সাথে সাথে রিসিভ করলো। ওই তোরে কখন থেকে ফোন দিচ্ছি, ফোন ব্যস্ত বলে কেন? কার সাথে কথা বলছিলে? মারুফের সাথে। মারুফ? এই যে মারুফ আমার বন্ধু। ও আচ্ছা, তার পিক আছে তোমার কাছে? হঠাৎ এই কথা? না কিছু না। কি করো এখন? বসে আছি। তুমি? আমিও। রাতে খেয়েছো? বসে আছি। তুমি? সেম। কালকে ভার্সিটিতে আসবে? ওকে। আর ওইটার উত্তর চাই। কোনটার? আমি যে কথাটা বলেছি সেটার। ভেবে দেখব। কাল যদি উত্তর না পাই তাহলে ঠ্যাং ভেঙে রেখে দেবো। রাখছি। গুড নাইট। মাহিম ফোন কেটে দিল আর ভাবতে লাগলো, জেব হওয়ার আগে এত প্যারা দিচ্ছ, না জানি জেব হলে কি করবে, বাট মি লাভ মি। কথাটি মনে মনে বলে মুচকি হাসল। মেধা নিজের বাড়িতে ফিরে সব কিছু তছনছ করে রেখে দিছে। কেউ তাকে আটকাতে পারেনি। পুরো ঘর এলোমেলো হয়ে আছে। নিলয় বাসায় প্রবেশ করতেই চারপাশে তাকিয়ে অবাক হয়ে গেল, তাই কাজের লোককে ডাকলো।
বাড়ির এই অবস্থা কেন? স্যার, ছোট ম্যাম আজ ভার্সিটি থেকে এসেই এসব করেছে। কেন, কি হয়েছে? সেটা তো জানা নেই, কিন্তু খুব রেগেছিল। আচ্ছা ঠিক আছে, সব পরিষ্কার কর। নিলয় এই কথা বলে নিজের বোনের রুমে গেল। মেধা, বোন আমার, কি হয়েছে? কিছু না ভাইয়া। তাহলে এত রেগে আছো কেন? তুমি যাও আর আমাকে একলা থাকতে দাও। আরে যাবো তো, তার আগে শুনি মেধা কেন রেগে আছে? যে বাবার বাড়িতে না গিয়ে সোজা ভাইয়ার বাসায় আসছে, কিছু একটা হয়েছে, তাই তাড়াতাড়ি বলো। ভাইয়া, আমি একজনকে ভালোবাসি। ও তাই নাকি? কে সে? রাফি, কামরুল এমপির ছেলে। সেটা তো ভালো কথা, তো কি হয়েছে এতে? এক মেয়ে আমার আর তার মাঝে এসেছে। কে সে যে আমার বোনের ভালোবাসার মাঝে আসছে? এই দেখো ভাইয়া, এই মেয়ে। মেধা জেসির পিক দেখালো নিলয়কে। নিলয় পিক দেখে কিছু সময় তাকিয়ে রইল। সি, মেয়েটাকে কোথায় যেন দেখেছি। ওর মতো খ্যাতকে রাস্তাঘাটে দেখবে হয়তো। আচ্ছা তুই চিন্তা করিস না, এই মেয়েকে তোর রাস্তা থেকে সরিয়ে দিব। কি করতে হবে তাই বল। একেবারেই সরিয়ে দাও, না হলে আমার পথের কাটা হবে। ওকে ঠিক আছে, কয়েকদিন এর মাঝে কাজ হয়ে যাবে। ওই মেয়ের সাহস কত আমার বোনের রাস্তায় আসে। ওর মতো মেয়েকে সরাতে আমার বেশি সময় লাগবে না, বিকজ আই অ্যাম ডেভিল। কি ভাবছো ভাইয়া? কিছু না, এবার ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া করে নে, আর রেগে থাকিস না। তুমি যাও, আমি আসছি। ওকে। নিলয় নিজের বোনের রুম থেকে বেরিয়ে গেল আর মেধা ভাবছে, রাফি শুধু আমার আর রাফির মাঝে যে আসবে তাকে সরিয়ে দিতে আমি কিছুই ভাববো না। মাহিম রাতের খাওয়া দাওয়া করে কিছু সময় পড়তে বসলো। তার ঘুম আসছে না। বই নিয়ে পড়তে বসার কিছু সময় পর তার ফোনে টুং করে একটা শব্দ হলো। ফোন হাতে নিয়ে দেখলো একটা মেসেজ আসছে। যেখানেই থাকিস না কেন সাবধানে থাকিস, আমার কাছে খবর আছে, তোকে মারার জন্য কন্টাক্ট দেওয়া হয়েছে। মাহিম মেসেজটা দেখে অবাক হলো। তারপর কিছু একটা ভেবে মুচকি হেসে মেসেজটি ডিলিট করে দিল। আল্লাহ জানে আবার কে কাকে মারবে, মেসেজটি ভুল মানুষের কাছে দিয়ে ফেলেছি, আমাকে আবার কে মারবে, যত সব। কথাটি মাহিম মনে মনে বলল। ডিনার টেবিলে বসে আছে জাহাঙ্গীর আলম, জাবেদা খাতুন আর তাদের মেয়ে জেসি। বাসায় সবাই নূর বলে ডাকে। আমার ছেলেটাকে আর বাসায় নিয়ে আসতে পারলে না। জাবেদা, তুমি জানো তো তোমার ছেলে কেমন তেরা, একবার যা বলে সেটাই করে। তাই বলে তাকে বাড়িতে নিয়ে আসার চেষ্টাও করবে না? আমি তো আর কম খুঁজছি না, কিন্তু কোথায় ছদ্মবেশে আছে আল্লাহ জানে। তোমাদের চিন্তা করতে হবে না মা, ভাইয়া তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো, আমিও সেখানে। খুব তাড়াতাড়ি আমার সামনে চলে আসবে ভাইয়া। সেটাই হয় যেন মা। আমার ব্যবসাতে যদি তুই বসতি তাহলে এতদূর থাকতে হতো না, কিন্তু তিনি এমন বেআইনি কাজ করবেন না, যত সব বাইরে থাকছে ভালো হচ্ছে। জাহাঙ্গীর আলম মনে মনে কথাগুলো বলল। মা বাবা, তোমাদের একটা কথা বলবো? হ্যাঁ মা, বল। মা, তুমি তো জানো আমি আমার মনে একটা ছেলেকে পেয়েছি। তো আজ তাকে মনের কথা জানিয়েছি, কিন্তু সে মানতে নারাজ। মানতে নারাজ কেন? আসলে আমার মা বাবা মানে তোমরা কেমন আর তাকে মেনে নেবে নাকি এই জন্য, কিন্তু বলছি আমার বাবা মা বেস্ট। ছেলেটি দেখতে কেমন আর কি করে? বাবা এখনো ছেলেটা কিচ্ছু করে না আর গরিব। গরিব হোক সমস্যা নেই, কিন্তু আমার মেয়েকে ভালো রাখলে হবে। তাই ভাবছি ভার্সিটি লাইফ শেষ হলে আমি আমার নিজের পরিচয় দেব আর তাকে এখানে নিয়ে আসব। বলিস কি, সে তোর আসল পরিচয় জানে না? না। আচ্ছা নূর, ছেলেটার ছবি দেখাতো। আচ্ছা মম। জেসি নিজের ফোন থেকে মাহিমের পিক বের করে নিজের মা বাবাকে দেখালো। মাশাআল্লাহ, ছেলেটা তো অনেক সুন্দর। ছবিটা আমাকে দাও তো, আমি একটু খোঁজ খবর নেব। যতই হোক রাষ্ট্রপতির জামাই হবে বলে কথা। ঠিক আছে বাবা। জেসি নিজের ফোন থেকে মাহিমের পিক নিজের বাবার ফোনে দিল। তারপর সবাই খাওয়া দাওয়া শেষ করে বিভিন্ন গল্প করতে লাগলো। জাহাঙ্গীর আলম উঠে নিজের রুমে চলে গেল। তারপর একজনকে ফোন করলো। তোমাকে একটা ফটো পাঠাচ্ছি, ছবির ছেলেটিকে যেভাবেই হোক দুনিয়া থেকে বিদায় করে দেবে। জাহাঙ্গীর ফোন কেটে দিয়ে ডেভিল স্মাইল দিয়ে বলল, এটা সাধারণ ছেলে হবে নাকি রাষ্ট্রপতির মেয়ের জামাই, সেটা আমাকে মেনে নিতে হবে।
পরের দিন জেসি একটু তাড়াতাড়ি ভার্সিটিতে এসে পৌঁছলো মাহিমের থেকে নিজের উত্তর পাওয়ার আশায়। কিন্তু সময় যেতে লাগলো, কিন্তু মাহিমের আসার কোনো নাম নেই। আজ আসুক বেটা, সে কখন ফোন করে বলেছি আজ তাড়াতাড়ি ভার্সিটিতে আসতে, কিন্তু বাবুর কোনো নামগন্ধই নেই। জেসি এইসব ভাবতে ছিল, তখনই সেখানে রাফি নামের ছেলেটি আসলো। এই যে মিস, আমি কি একটু আপনার পাশে বুঝতে পারি? জেসি এমনিতেই বিরক্ত ছিল মাহিমের উপর, আবার অপরিচিত এক ছেলের থেকে পাশে বসার কথা শুনে মাথা বিগড়ে গেল। এত জায়গা থাকতে এখানে কেন বসতে হবে? যান, ওইদিকে যান। তোমার পাশে তো বসতেই চাই, কারণ কারণ কি? জান তো, যত সব। দেখো জেসি, আমি তোমাকে সোজাসুজি বলছি। এই কয়েক মিনিটে আপনি আমার নাম জানলেন কিভাবে? সেটা আমার কাছে বেশি কষ্টের কিছু না। আমি তোমাকে ভালোবাসি। রাফির মুখে এই কথা শুনে জেসি অবাক হয়ে তাকিয়ে রইল। অপরিচিত এক ছেলে তাকে এইভাবে প্রপোজ করবে ভাবতে পারেনি। দেখুন, আমি আপনাকে চিনি না, তাই এসব কথা রেখে আপনি এখান থেকে যান তো। জেসি, আমি তোমাকে প্রথম দেখে ভালোবেসে ফেলেছি। আপনার আজাইরা কথা শোনার টাইম আমার নেই, আর তাছাড়া আমার বয়ফ্রেন্ড আছে। তুমি মিথ্যে বলছো, আমি জানি। আরে, আপনি বুঝতে পারছেন না? আমার বয়ফ্রেন্ড আছে, তাও কেন এত জোর করছেন, ছাঁচড়া ছেলে? কথাগুলো জেসি একটু জোরে বলল, যেটা শুধু আশেপাশের কিছু স্টুডেন্ট ছিল তারা রাফির দিকে তাকালো। জেসি রাগ দেখিয়ে সেখান থেকে চলে গেল। তুমি যতই অস্বীকার করো না কেন, আমার ভালোবাসার ফাঁদে তোমাকে পড়তেই হবে, না হলে যে আমার কাজ হাসিল হবে না সুন্দরী। রাফি কথাগুলো বলে মুচকি হেসে সেখান থেকে চলে গেল। এইদিকে মাহিম তাড়াহুড়ো করতে করতে ভার্সিটিতে প্রবেশ করল, কারণ জেসি তাকে অনেক সময় আগে ফোন দিয়ে ভার্সিটি আসতে বলেছে, কিন্তু নিজের কাছে টাকা না থাকায় হেঁটে আসতে সময় লাগছে। প্রতিদিন মাহিম যে গাছের নিচে বসে সেখানে গিয়ে দেখলো জেসি নেই, তাই ফোন বের করে জেসিকে ফোন দিল। হ্যালো জেসি, তুমি কোথায়? তো মশাই, আপনি ভার্সিটিতে পৌঁছে থাকলে ভার্সিটির পিছনের দিকে আসুন, আমি পুকুর পাড়ে বসে আছি। ঠিক আছে। মাহিম দ্রুত পায়ে হেঁটে জেসির কাছে চলে আসলো। এসে দেখলো জেসি বিড়বিড় করে কি যেন বলছে। হ্যাঁ জেসি, বিড়বিড় করে কি বলছো? তোমার জীবনটা কিভাবে নরক করব সেই সব প্র্যাকটিস করছি। কি বলো তুমি? আমি কি করছি? কি করিস নাই? হ্যাঁ, সে কখন থেকে বলছি, আর এখন আসার সময় হয়েছে? আর বলো না, বাসা থেকে বের হতে একটু লেট হয়ে গেছে। রাগ তোর লেট, যেটা বলার কথা ছিল সেটা বল। বলাই লাগবে? হ্যাঁ, আমি শোনার জন্য অধীর আগ্রহী রয়েছি। মাহিম চারপাশে তাকিয়ে দেখলো কেউ তার দিকে তাকিয়ে আছে নাকি, তারপর জেসিকে আস্তে করে বলল, আই লাভ ইউ টু জেসি। কি বললে? আমি শুনতে পাইনি। আমি তো জোরেই বললাম। তাও শুনতে পাইনি। আমি তোমাকে ভালোবাসি জেসি। আমিও তোমাকে ভালোবাসি মাহিম, কিন্তু তুমি তো এত আনরোম্যান্টিক কেন? এখানে আবার এই কথা বলার মানে কি? অন্যের বয়ফ্রেন্ড কত সুন্দর করে প্রপোজ করে, আর তুমি? দেখো জেসি, আমি আগেই বলেছি অন্যের মতো আমি কিছু করতে পারবো না। যদি অন্যের মতো লাগে তাহলে তেমন খুঁজে নাও। আরে বাবু, রাগ করছো কেন? আমি এমনি বলছি, চলো ওইখানে গিয়ে বসি। দুইজন পুকুর পাড়ে এসে বসলো। তোমার কথা বাসায় বললাম। ও, তারপর? আর কি, তারা রাজি। এখন শুধু তোমার পড়াশোনা শেষ করার পালা। ও আচ্ছা, এত তাড়াতাড়ি তোমার পরিবার মেনে নিল? মানবে না? কোথায় যাবে? আমি কি তোমাকে আজ থেকে ভালোবাসি নাকি? মানে? না, মানে কিচ্ছু না। জেসি কিছুটা তুতলিয়ে বলল, কি হলো বলো? এর আগে তুমি এমন কিছু বলতে গিয়ে আটকে গিয়েছিলে। তেমন কিছু না, অন্য কথা বলো। মাহিম দেখলো জেসি বলতে চাইছে না, তাই আর কিছু বলল না। আচ্ছা, তোমার পরিবারে কে কে আছে? পরিবার বলতে আমি আর আমার এক চাচা আর বাবা। তোমার? আমার মা, বাবা আর ভাই। ও আচ্ছা, তুমি সারা জীবন আমাকে ভালোবাসবে তো? একদম। অনেক প্রতীক্ষার পর তোমাকে পেয়েছি, কখনো ছাড়ার নাম নেব। আমিও তোমাকে কয়েকদিনে অনেক ভালোবেসে ফেলেছি।
রাতে জেসি মিলির সাথে ফিল্ম দেখে রিকশায় করে বাসায় ফিরছে। অনেক দিন পর মুভি দেখলাম, কি বলিস? হ্যাঁ দোস্ত, তাছাড়াও আমার তোর সাথে কয়েকদিন দেখা হয়নি, এই সুযোগে 1 সপ্তাহের গল্প হয়ে গেল। দুই বান্ধবী কথা বলে আসছিল, তখনই তাদের রিকশা থেমে গেল। কি হলো মামা, রিকশা থামালেন কেন? আপা, সামনে কারা যেন খাড়াইয়া আছে, হাতে বন্দুক। তাহলে পাশ কাটিয়ে চলে যান। পারুম না আপা যেতে, গেইলেই জানে মেরে দিবে। এখন কি করব জেসি? জেসি সামনে তাকিয়ে দেখলো রাইফেল ধরা ব্যক্তিগুলো তাদের দিকে এগিয়ে আসছে। এই রিস্কাওয়ালা, তোর যদি জানের মায়া থাকে তাহলে এখান থেকে পালা। রিক্সাওয়ালাকে আর বাইকে জানের ভয় সবারই আছে, রিক্সা রেখে সেখান থেকে পগার পার। না মামা, আমাদের রেখে কই যাচ্ছেন? আরে ফুলটুসি, সে এখন নিজের জান বাঁচানোর ফরজ তোমাদের দেখবে না? কে আপনারা, আর কেন আমাদেরকে ঘিরে ধরেছেন? একটু পরেই জানতে পারবে। ভাই, বস তো বলেছিল এই মেয়েটিকে নিয়ে যেতে, তাহলে এটার কি করব? কি আর করবি, পাশে নিয়ে গিয়ে মুক্তি কর। ঠিক আছে ভাই। কয়েকটি লোক এসে মিলির হাত ধরে টানতে লাগলো। জেসি আর মিলি মিলে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। দুইজন চিৎকার করে সাহায্য চাইছে। প্লিজ কেউ আমাদের বাঁচান, হেল্প, প্লিজ আমাদেরকে কেউ বাঁচান, হেল্প। ছেড়ে দে। কে তোরা, আর কেন এভাবে ধরে রেখেছিস? কেন ধরেছি জানতে হবে না, কিন্তু ওপর থেকে তোকে মারার অর্ডার আছে। তোমাদের কাউকে ছাড়বো না, যদি আমার বাবা জানতে পারে। লোকটি কথা শুনে জেসি চুপ হয়ে গেল। কি বলবে ভেবে পাচ্ছে না। মিলি আছে, তাই সত্যি কথা বলতে পারছে না, আর ওদের সাথে মোকাবেলা করতে পারছে না। জেসিকে চুপ হয়ে যেতে দেখে সবাই হা হা করে হাসতে লাগলো। মিলিকে জোর করে অন্যদিকে নিয়ে যেতে লাগলো, জেসিকে নিয়ে গাড়ির দিকে। জেসি সব কিছু বলে ফাইট করার সিদ্ধান্ত নিল। না, চুপ হয়ে থাকলে আর চলবে না, না হলে মিলির সর্বনাশ হয়ে যাবে, সাথে আমারও। এই কথা বলে জেসি নিজের মনকে আশ্বাস দিয়ে যখন তাকে ধরে থাকা ব্যক্তিকে মারতে যাবে, অমনি সেখানে বাইক নিয়ে এক ব্যক্তির এন্ট্রি হলো। সাই করে বাইক নিয়ে এসে জেসিকে ধরে থাকা ব্যক্তির মুখে বড় হাতুড়ি দিয়ে বাড়ি মারল। লোকটির মুখ থেকে রক্ত বেরিয়ে গেল। ব্যক্তিটি ঝড়ের গতিতে মিলির কাছে গিয়ে তাকে ধরে রাখা ব্যক্তিদের খুব সহজেই মেরে ফেলল। এই কে তুই, আর আমাদের কাজে বাধা দিচ্ছিস কেন? তুই হয়তো জানিস না আমি কে। কে তুই শুনি? মাফিয়া কিং নিলয় বসের লোক। সামান্য একজন কিং, সে আমার কি না ক্ষতি করবে? আগে তোরা তো বেঁচে দেখা। অচেনা লোকটিকে বোঝা মুশকিল, কারণ তার মুখে মাস্ক পরা, পুরো মুখ ঢেকে আছে। পাখিরা গুলি করতে গেল, শার্ট করে নিজের বন্দুক দিয়ে সবার হাতে পায়ে গুলি করে দিল অপরিচিত ব্যক্তিটি। সবার মারা শেষে আবার নিজের বাইকে উঠে বসলো। মেয়ে, তোমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, সামনে রিস্কা দাঁড়িয়ে আছে তোমাদের জন্য। অপরিচিত ব্যক্তির কথা শুনে জেসি আর মিলি কিছু বলল না। এমনিতেই ভয় পেয়ে আছে, তাই বিনা বাক্যে সেখানে থেকে চলে যেতে লাগলো। কিন্তু যাওয়ার আগে তাদের কাঁধে একটা কথা পৌঁছলো। তোদের বসকে বলে দিস, রহস্যময় কখনো কাউকে ভয় পায় না, উল্টো তাকে সবাই ভয় পায়। কথাটি বলে বাইক নিয়ে লোকটি চলে গেল, আর বাকিরা চিৎকার করে গড়াগড়ি খেতে লাগলো। সেদিন রাতের ঘটনার পর কয়েকদিন কেটে গেছে। জেসি আর মিলি সেই ঘটনা কাউকে বলেনি, নিজেরা স্বাভাবিক থেকেই চলাফেরা করছে। মাহিমের সাথে জেসির ভালোবাসা খুব ভালো চলছে, কিন্তু রাফির নামে ছেলেটি তাদের খুব ডিস্টার্ব করছে। কিন্তু কিছু বলতে পারছে না, কারণ মাহিমের তেমন ক্ষমতা নেই যে রাফির বাবার সাথে লড়বে। ভাইয়া, তোমাকে একটা কাজ দিয়েছিলাম আর তুমি সেটা সম্পূর্ণ করনি। মেধা, ওই মেয়েকে মারতে লোক পাঠিয়েছিলাম, কিন্তু ওরাই মার খেয়ে ফিরে আসছে। আমি এসব শুনতে চাই না, তুমি যা করবা তাড়াতাড়ি করো, নইলে আমি নিজেই। কিন্তু আরে পাগলি বোন আমার, আমি কাজে বিজি ছিলাম, তাই এই দিকে খেয়াল করি নাই। তোর কিছু করতে হবে না, আমি সব করব। মনে থাকে যেন। ঠিক আছে, মনে থাকবে। মেধা নিজের ভাইয়ের সাথে কথা বলে বাড়ি থেকে বেরিয়ে গেল। দেখতে দেখতে আরও 2 দিন কেটে গেল। মারুফ নিজের কাজ শেষ করে মেসে ফিরে এসেছে গতকাল রাতে। আজ 2 বন্ধু মিলে ভার্সিটিতে যাচ্ছে। দোস্ত, প্রেম তো ভালোই করলি,
আজ কিন্তু ভাবিকে দেখাতে হবে। আরে চল দেখাবো। আর জেসি ও তোকে দেখার জন্য বসে আছে। তোর নাম শুনলে তোকে দেখতে চায়। আমারও সেম অবস্থা। আল্লাহ জানেন তোদের দুজনে দুজনকে দেখার জন্য এত আকুল কেন। চল তো ভাই। দুই বন্ধু মিলে কথা বলতে বলতে ভার্সিটিতে যেতে লাগলো। পরপর দুইটা থাপ্পড় পড়ল রাফির গালে। থাপ্পড়ের শব্দ শুনতে পেরে আশেপাশের লোক সবাই রাফির দিকে তাকিয়ে আছে। এমনকি রাফির বন্ধুরা এগিয়ে আসলো। তোকে আর কতবার বলবো আমি তোর সাথে প্রেম করব না, তবুও কেন ছ্যাঁচড়ার মতো আছিস? লজ্জা করে না তোর? বলছি আমার বয়ফ্রেন্ড আছে, তাও এমন করতে যাচ্ছিস। কথাগুলো জেসি চিল্লিয়ে বলল। ছোট লোকের মেয়ে, তোর এত বড় সাহস আমার রাফির গায়ে হাত দেওয়া? তোকে আজ বুঝিয়ে দেব এই মেধা কি জিনিস। এটা বলে মেধা জেসির দিকে এগিয়ে আসলো, কিন্তু রাফি তার হাত ধরে আটকে দিল। ও আমাকে মেরেছে আর তুমি কিছু বলছো না, আবার উল্টা আমাকে আটকে দিচ্ছ। তোমার কিছুই করতে হবে না, যা করার আমি করছি। মিলি জেসির কানের কাছে এসে বলল। এটা তুই কি করলি? তুই আবার ঝামেলা করতে গেলি কেন? তো কি করব বল, আর কত সহ্য করব? তুই হয়তো আমাকে চিনিস না, আমি হলাম ঢাকার সিটি মেয়ের ছেলে, আর তুই আমাকে মারিস? রাফির ইশারা দেওয়া মাত্র কয়েকজন এসে চারপাশে থেকে ঘিরে দাঁড়ালো জেসিকে। আশেপাশে ছাত্রছাত্রীদের বিনা টিকিটে মুভি দেখছে এমন আয়েসে সবাই দাঁড়িয়ে আছে। রাফি গিয়ে জেসির হাত মুচড়ে ধরল। আহ ছাড় বলছি, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কিচ্ছু হবে না, কে আমাকে আটকাবে? তোর বয়ফ্রেন্ড? রাফি গিয়ে জেসির ওড়না কেড়ে নিল। সাথে সাথে জেসি নিজের বুকের উপর ব্যাগ দিয়ে চেপে ধরল। দেখ আমার ওড়না ফেরত দে, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কি করবি আমাকে? এটা বলে জেসির দিকে এগোতে গেল। দেখ একদম জেসির দিকে এগোবি না। মিলি জেসির সামনে আসলো। এই তোরা ওই মালটাকে ধর। তাই বলে রাফি মিলিকে ধাক্কা মারল, আবার জেসির দিকে এগিয়ে যেতে নিল। মাহিম, ভার্সিটির ওইখানে তো গোল কেন রে? জানি না, চল তো গিয়ে দেখি। চল গিয়ে দেখি কোন বিনোদন হচ্ছে। মাহিম আর মারুফ ভিতরে এসে দেখলো জেসির সাথে একজন খারাপ ব্যবহার করছে। সেটা দেখে দুইজনের মাথা গরম হয়ে গেল। মাহিম এগিয়ে যাওয়ার আগেই মারুফ গিয়ে রাফির গায়ে লাথি দিল, সাথে রাফি গিয়ে দূরে পড়ল। কিছু বুঝে ওঠার আগেই মাহিম তো অবাক মারুফের কাছে। মাহিম যখনই জেসির কাছে এগিয়ে যাবে তখন জেসি মারুফকে জড়িয়ে ধরল। ভাইয়া, এটা বলে জেসি কান্না করে দিল। জেসির কথা শুনে মাহিম অবাক হয়ে গেল, সাথে মেধা ও তার বন্ধুরাও। কান্না করিস কেন বোন? তোর ভাই তোর সাথে থাকতে তোর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ও আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। আমি দেখছি, তুই চিন্তা করিস না। এটা বলে মারুফ গিয়ে রাফির হাত থেকে ওড়না কেড়ে নিল, তারপর জেসির কাছে দিল। তোর এত বড় সাহস, তুই আমাকে মারছিস? এই সবাই মার ওই শালাকে। আয়, সব কয়টাকে মেরে জ্যান্ত পুঁতে ফেলবো। আমার বোনের সাথে খারাপ আচরণ করা। মারুফের কথাগুলো শুনে বাকিরা যা অবাক হচ্ছে তার থেকে বেশি অবাক হচ্ছে মাহিম। রাফির লোকগুলো মারুফকে ঘিরে ধরল। সবাই মারতে এগিয়ে আসলে মারুফ খুব সহজেই তাদের টপকে দিল। রাফি একটা ছুরি নিয়ে মারুফের পিছনে মারতে যাবে। ভাইয়া! জেসির চিৎকার শুনে মারুফ পিছনে তাকিয়ে দেখল রাফি তার দিকে ছুরি মারছিল, কিন্তু সেটা মাহিম হাত দিয়ে ধরে ফেলল। মাহিমের হাত থেকে গল গল করে রক্ত গড়িয়ে পড়ল। মাহিম, আজও তুই? বাদ দে, তুই তোর কাজ শেষ কর। মারুফ গিয়ে রাফিকে মারতে লাগলো, মেরে মেরে রক্ত বের করে ফেলল। মারুফের এমন রূপ দেখে নাফিস এগিয়ে আসতে ভয় পাচ্ছে। মেধা কি করবে ভেবে পাচ্ছে না। আজকের মতো ছেড়ে দিলাম, আর যদি আমার বোনের আশেপাশে বা কোনো মেয়ের আশেপাশে দেখি তাহলে তোর খবর আছে। মাহিম রক্ত হাতে জেসি আর মারুফের দিকে তাকিয়ে আছে। জেসি মাহিমের হাত দেখে সাথে সাথে এগিয়ে আসতে গেলে তার আগেই মারুফ গিয়ে নিজের রুমাল বের করে মাহিমের হাত পেঁচিয়ে ধরল। তুই আর ভালো হলি না, সেদিনের মতো আজও পেছন থেকে বাঁচিয়ে নিলি। বন্ধু,
বিপদে বলে তাকে বাঁচাতেই তো হবে। জেসি, তুই বাসায় চলে যা, আমি মাহিমকে নিয়ে ডক্টরের কাছে যাচ্ছি। ভাইয়া, আমিও তোমার সাথে যেতে চাই। আচ্ছা, আয়। মাহিম একবার জেসির দিকে তাকিয়ে আবার সামনে হাঁটে ধরল। তোদেরকে আমি ছাড়বো না। আর মারুফ, তুই আমার রাফিকে মারছিস, এর ফল ভালো হবে না। যা পারিস করে নিস, পোশাক দেখে মানুষকে হিসেব করতে আসিস না, পোস্তাতে হবে। সাবধানে থাকিস। রাফি বলল। মারুফ কথা না বাড়িয়ে ভার্সিটি থেকে বেরিয়ে গেল, সাথে জেসি। অটোতে উঠে তারা হসপিটালে চলে গেল। জেসি, তুই মাহিমের হাত ধর, আমি ভাড়া মিটিয়ে দিচ্ছি। আচ্ছা ভাইয়া। লাগবে না, আমি ধরছি। তাই বলে মাহিম নিজের হাত ধরে হসপিটালের মাঝে চলে গেল, আর জেসি অবাক হয়ে তাকিয়ে রইল। কিরে, মাহিম কোথায় গেল? ও তো ভিতরে গেল। দুইজন ভিতরে চলে আসলো। মাহিমের হাত ড্রেসিং করিয়ে দিল। মারুফ জেসিকে একপাশে নিয়ে গেল। নূর, তুই এভাবে ভার্সিটিতে কেন? ভাইয়া, এসব পরে বলবো, আগে বলো মাহিমকে তুমি কিভাবে চেনো? ও আমার বন্ধু, কিন্তু তুই চিনলি কিভাবে? ও আচ্ছা, পরে শুনো, পরে দেখা করে সব বলবো। আচ্ছা। কিছুটা সন্দেহ দৃষ্টিতে জেসির দিকে তাকালো। মাহিমের কাছে আসলো, তারপর ডক্টরের কাছে থেকে প্রেসক্রিপশন নিয়ে মেডিসিন নিল। নূর, তুই বাসায় যা, মানে যেখানে থাকিস। আচ্ছা ভাইয়া, আসি, সাবধানে থেকো। মাহিমকে বলল। মাহিম শুধু মাথা চাকালো। জেসি চলে গেল। দুইজন নিজেদের মেসে চলে আসলো। ভাইয়া, আমি ওরে ভালোবাসি, তুমি বুঝতে পারছো? কিন্তু বোন, তাই বলে ওর তুই? হ্যাঁ, কারণ ওই সেই ছেলেটি যাকে আমি অনেক দিন থেকেই ভালোবাসি। রাতে একটা রেস্টুরেন্টে প্রাইভেট রুমে বসে আছে জেসি আর মারুফ। দুই ভাই বোন খাওয়া দাওয়া করলো। তুই ভার্সিটিতে আসিস, আমাকে বলিসনি তো? কিভাবে বলবো, তোমাকে তো খুঁজে পাওয়া মুশকিল, বাসায় তো যোগাযোগও রাখো না। সেটাও ঠিক। তো আম্মু কেমন আছে? আচ্ছা, কেন এমন আছে কোনো রকমে, বাসায় তোমার নাম সব সময় বলে। আচ্ছা, তুমি কোন কারণে বাসা ছেড়ে চলে এসেছো বলো তো? তুই ছোট, এইসব বুঝবি না। ভাইয়া, মাহিম কেমন আছে? ভালো মেডিসিন খেলে ঠিক হয়ে যাবে। ও আচ্ছা। আমার সাথে বন্ধুত্ব হওয়ার পর থেকে সাহায্য করে যাচ্ছে, ছেলেটি অনেক ভালো। ভাইয়া, তোমাকে একটা কথা বলার ছিল। বল। ভাইয়া, আমি আর মাহিম একে অপরকে ভালোবাসি। কি? কবে থেকে? 1 মাস হচ্ছে। তাহলে তুই সেই মেয়েটি যে কিনা মাহিমকে? এটা বললে মারুফ দীর্ঘশ্বাস ফেলল। আমার বিষয়ে তুমি কি জানো আমি জানি না, কিন্তু আমি মাহিমকে খুব ভালোবাসি। কিন্তু আমি চাই না তুই মাহিমের সাথে রিলেশন করিস। ভাইয়া, আমি মাহিমকে ছাড়া ভালো থাকবো না। কেন ভালো থাকবি না বল? মাত্র কয়েকদিনের ভালোবাসা। ভাইয়া, তুমি হয়তো ভুলে যাচ্ছ, আমি একজনকে ভালোবাসতাম। তো? মাহিম। সে ওই দিন রাতে মাহিমই ছিল। তাই নাকি? আচ্ছা, আমি ভেবে দেখব। তুই এখন বাসায় যা। মারুফ খুশি হয়েছে হয়তো জেসির কথা শুনে। ভাইয়া, বাসায় কবে আসছো? সঠিক সময় হলে আমি নিজে আসব। মমকে কিচ্ছু বলার দরকার নেই। ঠিক আছে। জেসি বিদায় নিয়ে রেস্টুরেন্ট থেকে চলে গেল, আর মারুফ মাহিমের জন্য খাবার নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। গোল টেবিলে বসে আছে কিছু মাফিয়া ডন, যারা এর আগেও একত্রিত হয়েছে। আজ হয়তো তাদের ফাইনাল মিটিং। প্রিন্সকে মারতে আর কয়দিন লাগবে? বেশি দিন লাগবে না। রাপু তো সময় চেয়েছে 2 দিন, দেখি কি করে। ড্রাগন কিং, আমাদের ডিলগুলো একদম পাকাপাকিভাবেই পূর্ণ হয়েছে, এর জন্য পার্টি হবে নিশ্চয়। জোকার কিং, চিন্তা করবেন না, খুব শীঘ্রই সেই সব হবে। একটা কথা কিন্তু সত্যি, সেই অপরিচিত ব্যক্তি যদি আমাদের সাহায্য না করত তাহলে আমরা কোনোভাবেই সফল হতাম না। কিন্তু বস কে সে? সেটা জানি না, কিন্তু আমাদের শুভাকাঙ্ক্ষী হবে, যে সব সময় আমাদের পাশে থাকবে। তাহলে তো ভালোই, রকস্টার সিটি খুব তাড়াতাড়ি আমাদের হবে। হ্যাঁ,
এই রকস্টার সিটির বাদশাহ দা কিলার মরলে আমি হব বাদশাহ। হা হা। জোকার কিং মনে মনে এটা বলে হাসলো, কিন্তু সে জানে না তার থেকেও বড় খেলোয়াড়রা আছে যার কাছে জোকার কিং চুনোপুটি। মারুফ হাসি মুখে রুমের মাঝে প্রবেশ করলো। দেখলো মাহিম নিজের বাটন ফোনটি নিয়ে গেম খেলছে। কিরে, সারাদিন কি গেম খেলবি? তাছাড়া আর কি বল। আচ্ছা, ওইটা রেখে খাবার খেয়ে নে। কিভাবে খাবো ভাই? দেখছিস তো হাত ব্যান্ডেজ করা। আচ্ছা ঠিক আছে, আমি খাইয়ে দিচ্ছি। ঠিক আছে দে। মারুফ নিজে ফ্রেশ হয়ে এসে মাহিমকে বিরিয়ানি খাইয়ে দিল। আচ্ছা মারুফ, তুই কি আমার থেকে কিছু লুকাচ্ছিস? তোর থেকে আমি কি লুকোবো বল? কিছু লুকোনোর আছে নাকি? মারুফ কিছুটা তোতলিয়ে বলল। তাহলে তুতলিয়ে কথা বললি কেন? তুই হঠাৎ এই প্রশ্ন করলি না? ও আচ্ছা, কোনোদিন যদি জানতে পেরেছি তুই আমার থেকে কিছু লুকাচ্ছিস তাহলে দেখিস তোর খবর খারাপ আছে। মাইম কি কোনোভাবেই আমার পরিচয় সম্পর্কে জেনে গেছে? ও কি জানে নূর কার মেয়ে? যদি জেনে থাকে তাহলে... কথাগুলো মারুফ নিজের মনে মনে ভেবে মাহিমকে জিজ্ঞেস করলো। আচ্ছা, তোর জিএফকে তো দেখা হলো না? খুব তাড়াতাড়ি তোদের দেখা করব। কথাটি বলে মাহিম মুচকি হাসলো। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেল। মাহিমের হাত একদমই ঠিক। এই কয়েকদিন জেসি অনেক ফোন দিয়েছে, কিন্তু মাহিম ফোন রিসিভ করেনি। জেসি মারুফকে ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারছে না মাহিমের কথা। সে পড়েছে এক মুশকিলে। বারান্দায় দাঁড়িয়ে নিজের ফোনের দিকেই তাকিয়ে আছে জেসি। কোনো কারণে তার খুব কান্না পাচ্ছে। মাহিম, হঠাৎ করে তোমার কি হলো যার জন্য তুমি ফোন ধরছো না? কি এমন ভুল করেছি আমি? একটাবার কি ফোন দেওয়া যেত না? নাকি আমার আর আমার ভাইয়ের সম্পর্ক জেনে আমার থেকে এড়িয়ে চলছো? শিট, এই কথাটা আগে মনে পড়লো না কেন? জেসি এই কথাগুলো বলে নিজের মাথায় চাপড় দিল। তারপর নিজের ভাই মারুফকে ফোন দিল। হ্যালো ভাইয়া, তুমি কি ফ্রি আছো? হ্যাঁ নূর, আছি। কিছু বলবি? ভাইয়া, তোমার বন্ধুর কি হয়েছে? আমার ফোন ধরছে না কেন? ও আচ্ছা, এজন্যই ভাইয়ার কথা মনে পড়েছে। বেশি হেয়ালি না করে যেটা জিজ্ঞাসা করছে সেটা বলো। সে ঠিক আছে, আর কেন ফোন ধরছিস না আমি জানি না। আমার মনে হয় তোমার আমার সম্পর্কে জেনে সে আমাকে এড়িয়ে চলছে। ও তো কি করতে হবে? তুমি আমাদের সম্পর্কে সব বলবে, আর সেটা আজ রাতের মাঝে। কিন্তু... কোনো কিন্তু নয়, যেটা বলার সেটাই করবে। ঠিক আছে বোন, এখন রাখ। নিলাম ভাই, তোমার আর আমার টার্গেট একজন, তাই চলো হাত মেলাই। ঠিক আছে রাফু, তুমি যখন বলেছ ঠিক আছে, কিন্তু আমার সাথে চালাকি করতে আসবে না। সেটা কখনোই করব না। আমরা দুজন একসাথে হলে ভেবে দেখো কতটা এগিয়ে যাব আমরা। সেই জন্য তোমার সাথে হাত মিলাতে রাজি হয়েছি। সব কিছু ঠিকঠাক করা আছে, এখন শুধু একটু সময়ের অপেক্ষায়। সেটা খুব তাড়াতাড়ি আসবে, কিন্তু তুমি আমার বোনকে বিয়ে করতে রাজি তো? নিলয় ভাই, মেধাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, তোমার সাথে আমার সব কিছু পাকাপাকি। ওকে। রাফি আর নিলয় দুইজন হাত মিলিয়ে কোলাকুলি করতে লাগলো। আমি বলছি তুমি দেশে ফিরে এসো, তোমার জীবন সংকটে। যেমনই হোক, এখন ফিরছি না। আমার প্ল্যান মতোই সব হচ্ছে। কিন্তু তুমি বুঝছো না, তোমাকে মারার জন্য সবাই উঠে পড়ে লেগেছে, এমনকি তোমার কাছের মানুষগুলো। এসকে তুমি চিন্তা করো না, আমাকে মারা এত সহজ নয়, আর সব কিছু হ্যান্ডেল করা আমার বাম হাতের খেলা। তোমাকে আর কিছু বলার নেই আমার। আর কে ইমেল দেখলাম, আর তোমারটাও। আমার হিসেব ক্লিয়ার, এখন শুধু আমাকে সরে যেতে হবে। মানে? বুঝবে খুব তাড়াতাড়ি। আমি যোগাযোগ না করা পর্যন্ত তুমি আন্ডারগ্রাউন্ড থেকেই কাজ করবে। মাহিম, তুই কি বিজি আছিস? না, কেন? তোকে নিয়ে এক জায়গায় যেতাম। তো চল ঘুরে আসি। ঠিক আছে, রেডি হয়ে নে। মারুফ এই কথা বলে জেসিকে SMS করে দিল যে তারা আসছে।
মাহিম আর মারুফ ঢাকার হাতি ঝিলে চলে আসলো। আজকে কেন জানি চারপাশে কেউ নেই। মাহিম আর মারুফ এসে পৌঁছলো। কিরে, আর চারপাশের লোকজন নেই যে, কিছু হচ্ছে নাকি? হবে তো, সামনে গিয়ে চল, বুঝতে পারবি। ওকে। দুইজনে সামনে এগিয়ে আসলো। মাহিম তাকিয়ে দেখলো খুব সুন্দর করে সেজে গুজে জেসি বসে আছে একটা গাড়িতে। তাদের দেখে গাড়ি থেকে নেমে আসলো জেসি। তোর বোন এখানে কেন? সে কি আমার বোন তোর কিছু না? আমার আবার কি হবে? তোর বোন মানে আমারও। তোমার ওই কি বোন? এটা বলে জেসি রেগে মাহিমের দিকে তাকালো। বোন বললে একদম জানে মেরে দেব। জেসির কথা শুনে মাহিম মারুফের দিকে তাকালো। মারুফ সেটা বুঝতে পেরে বলল, আরে ভাই, চিন্তা করিস না, আমি অন্য ভাইয়ার মতো না যে বোনের ভালোবাসা মানব না। মারুফ তুই? আরে ভাই, নূর আমাকে সব বলেছে, আর তুই হয়তো এই কারণে ফোন ধরছিস না, তাই তোকে আজ আমি সব বলার জন্য এখানে আসা। ও আচ্ছা। ভাইয়ের কথা শেষ হোক, তারপর আমি বোঝাবো আমার ফোন না ধরার ফল। জেসির কথা শুনে মাহিম ঢোক গেল। তুই জানিস আমার বোন তোকে কবে থেকে ভালোবাসে? কবে থেকে? হ্যাঁ, তোরে যেদিন একটা মেয়ের কথা বললাম সেদিন? একদমই না, সেই 1.5 বছর আগে থেকে। মানে? আর কিছু বলতে যাবে তার আগেই পুরো হাতিঝিল ঘিরে ফেলল। মারুফরা কিছু বুঝে ওঠার আগেই গ্যাস মেরে চারপাশে ধোঁয়ায় ভরে ফেলল। মাহিম, মারুফ, জেসি খাসতে লাগলো। চারপাশে কিছু দেখতে পারছে না। হ্যাঁ, মাহিমকে নিয়ে গেলাম, তোদের মাঝে থাকে, আজকের তার শেষ দিন। এই কথা শোনার সাথে সাথেই মাহিমের মাথায় কে যেন আঘাত করলো। হ্যাঁ? মাহিম? মাহিম, তুমি ঠিক আছো তো? কিন্তু মাহিমের উত্তর পাওয়া গেল না। তারপর চারপাশে থেকে গাড়ি চলে যাওয়ার আওয়াজ শুনতে পেল। চারপাশে ধোঁয়া কেটে গেল। দুইজন মাহিমকে কোথাও দেখতে পারল না, এমনকি গাড়ির হদিশও পেল না। ভাইয়া, ওরা কারা ছিল? ওরা আমার মাহিমের কোনো ক্ষতি করবে না তো? চিন্তা করিস না পাগলি, তুই শান্ত হ। কিভাবে শান্ত হব? তুমি মাহিমের চিৎকার শুনলে না তো? জেসি কান্না করতে লাগলো। আর মারুফ সামনের জায়গায় কিছু রক্ত দেখে বিচলিত হয়ে গেল, আর সাথে সাথে কাউকে ফোন করলো। রাত 3টা। লোখানহারা ব্রিজের উপর চারপাশে থেকে গাড়ি এসে ভরে গেল। গাড়ি থেকে মাহিমকে দুইজন বের করলো। মাথা ফেটে রক্ত বের হচ্ছে। মাহিমকে ছেড়ে ব্রিজের পাশে নিয়ে আসলো। আরেকটা গাড়ি থেকে নিলয় আর রাফি বের হয়ে আসলো। ভাই, আপনারা আমাকে ধরে আনছেন কেন? মাহিম ধীর কণ্ঠে বলল। মাহিমের কথা শুনে দুইজন হা হা করে হাসতে লাগলো। আর কত লুকিয়ে থাকবি প্রিন্স, তোর খেল খতম। নিলয়ের কথা শুনে মাহিম অবাক হয়ে চোখ তুলে তাকালো। তখনই তার সামনে 4 জনের মরা দেহ নিয়ে এসে ফেলল, যাদের দেখে মাহিম চিৎকার করল। তোদের সাহস কি করে হলো ওদের মারার? হ্যাঁ, প্রিন্স, তোর স্পেশাল বডিগার্ড ওদের তো শেষ করে দিয়েছে, এবার তোর পালা। রাফির কথা শুনে মাহিম জোর করে সবাইকে পেরে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। তখনই মাহিমের বাম বাহুতে একটা গুলি এসে লাগলো। মাহিম ছিটকে দূরে পড়ল। রাফি গিয়ে মাহিমের কাছে বসলো। এটা তোর দেশ নয় যে তোর বাহাদুরি চলবে, এটা হলো আমার দেশ। মাহিম কিছু বলল না, উঠে রাফিকে একটা কিক মারল। রাফি দূরে এসে বলল, বাঘ যেখানে যাক না কেন, গর্জন তার পাল্টে না। সেটা বেশি সময় থাকবে না। এটা বলে নিলয় পিছনে থেকে বাড়ি মারল মাহিমের মাথায়। সাথে সাথে মাহিম রাস্তায় পড়ে গেল। তোকে আগেই আমি চিনে ফেলেছি, শুধু আমি সময়ের অপেক্ষায় ছিলাম। রাফি এসে মাহিমের বুকে শাট শাট করে কয়েকটি গুলি করল। তারপর কয়েকটি পিক তুলে নিল। তোর কন্টাক্ট নিয়েছিলাম মারার, আর সেটাই সম্পূর্ণ করলাম। মাহিমের উঠে দাঁড়ানোর শক্তি নেই, কিন্তু কোনো কারণে তার মুখে হাসি লেগে আছে। নিলয় গিয়ে মাহিমের কানের কাছে একটা ফোন ধরল। প্রিন্স বাবা, ওপরে তোর বোনের কাছে ভালো থাকিস। ফোনের কথাটি শুনে মাহিমের অবস্থা আরও খারাপ হয়ে গেল। নিজের কানকে বিশ্বাসই করতে পারছে না যে মরার আগে এটা শুনবে।
রাফি গিয়ে মাহিমকে মেরে নদীতে ফেলে দিল। রাফি আর নিলয় দুইজন ওপর থেকে সেটা দেখে হাতে হাত মেলালো। রাফি নিজের কানে ফোন রাখলো, অন্যদিকে নিলয়ও। তোমার বাকি টাকা পেয়ে যাবে খুব শীঘ্রই। আর ওয়েল ডান, কাজ তাড়াতাড়ি শেষ করার জন্য। আমার কাজটা আরও এগিয়ে দেওয়ার জন্য তোমাকে আমার পার্টনার করে নিলাম ডেভিল। খুব তাড়াতাড়ি তোমাকে আমার কাছে নিয়ে আসবো। আর এটা বলে ফোনের ওই পাশের ব্যক্তি হাসতে লাগলো। মাহিম নদীতে পড়তে পড়তে তার চোখের কোণা দিয়ে নোনা জল বেরিয়ে পড়ল। চোখের সামনে নিজের অতীত, নিজের বোনের মুখটা ভেসে উঠতে লাগলো। এত ভাবিস না ভাই, শেষ থেকে আবার শুরু হবে, তোর খেলা শুরু। মাহিম নদীতে পড়তে পড়তে কেউ একজন তার কানের কাছে কতগুলো বলল মনে হলো। সেটা শুনে মাহিম মুচকি হেসে বলল, হ্যাঁ সিস্টার, তোর কথা হবে, শেষ থেকে আবার শুরু, প্ল্যান সেট আপ। থপাস করে নদীতে পড়ল। সাথে সাথে এই নদীর অতল গভীরে হারিয়ে গেল মাহিম। স্রোতে ভেসে কোথায় যাবে ঠিক নেই। ওপর থেকে রাফি, নিলয় আর লুকিয়ে থাকা অপরিচিত লোকটি সেখানে থেকে চলে গেল। কে ছিল সেটা অজানা।